হাই সঞ্চারি, যেটা আবার বলছিলাম যে এটা সেকেন্ড টাইম রেকর্ড করছি। ফার্স্ট টাইমে কিছু প্রবলেম চলে এসেছিলো সেটার জন্য। তো আই হোপ আমি তোমাকে একটা বেসিক ওভারভিউ দিলাম যে রিয়্যাক্টের মধ্যে যে ভার্চুয়াল ডমের কনসেপ্ট, সেই ভার্চুয়াল ডমটা কেন এতটা ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারভিউতে কেন এই জিনিসটা প্রচুর পরিমাণে ইউজ করা হয়। মানে ইউজ করা হয় ইন দ্য সেন্স জিজ্ঞেস করা হয়। কারেন্ট ওয়েতে যদি আমি কথা বলি যে রিয়্যাক্ট কি ভার্চুয়াল ডমের উপরে ইউজ হচ্ছে, বা রিয়্যাক্টের যে ইনার ইমপ্লিমেন্টেশন সেগুলো কি ভার্চুয়াল ডমের উপরেই বেস করে, তো না, এখন বলাটা ভুল হবে যে রিয়্যাক্ট ভার্চুয়াল ডমের কনসেপ্টের উপরে বেস করে করছে। টেকনিক্যালি বলা ভুল হবে, কারণ নতুন অ্যালগোরিদম লেখা হয়েছে, নতুনভাবে রিয়্যাক্টকে প্রেজেন্ট করানো হয়েছে। বাট কোথাও না কোথাও আন্ডার দ্য হুড গিয়ে এই যে ভার্চুয়াল ডমের কনসেপ্ট, সেই ভার্চুয়াল ডমের কনসেপ্টটা চলে আসেই। সো পার্টিকুলারলি যেটা বলছিলাম যে কেন যে জিনিসটা রিয়াক্টের মধ্যে ইউজ করা হচ্ছে না কারেন্ট ডেজে, তাও ওটা নিয়ে ইন্টারভিউ এর কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তো কাইন্ড অফ তুমি বলতে পারো যে এটা একটা ধারা চলে আসছে, যে আগেও জিজ্ঞেস করা হতো, সেই জন্য ওখান থেকে একটা হায়ারার্কি, হায়ারার্কি তো বলবো না, পার্টিকুলারলি একটা ফ্লো মেনটেন করার জন্য এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি চলে আসছে। জাস্ট তুমি এটাকে ধরে রাখতে পারো যে প্রোডাক্ট বেস কোম্পানিতে একটা যে ব্যারিয়ার হয় যে ডিএস এর থ্রুই তোমাকে যেতে হবে যদি তুমি এসডি রোলের জন্য অ্যাপ্লাই করতে চাও। তাহলে এটা কিন্তু ম্যাটার নয় যে তুমি পার্টিকুলারলি ডিএসএ না জানলে তুমি ভালো জব পাবে না, অবভিয়াসলি তুমি পাবে। বাট যেহেতু ওদের একটা আদর্শ চলে আসছে যে না, প্রোডাক্ট বেস কোম্পানিতে ফ্যাং ম্যাং এগুলোর জন্য একটা মিনিমাম সেট অফ রুল আছে যে ভাই প্রথম দুটো রাউন্ড বা তিনটে রাউন্ড প্রবলেম সলভিং এর উপরে হবে, দেন তোমার ডেভেলপমেন্ট বা এগুলোর উপরে ফোকাস করা হবে। ঠিক আছে, এরপরে এক্সেপশনাল অনেকে আছে যারা ডিএসএ না করে ফ্যাঙে কাজ করে, সেগুলো আলাদা ব্যাপার, বাট আমি অ্যাজ আ ফ্রেশার লেভেলের কথা বলছি। তো সেই জন্য এই ভার্চুয়াল ডমের কনসেপ্টটা ওরকম ভাবেই চলে আসছে। অ্যান্ড আমাকে কি এই জিনিসগুলো জিজ্ঞেস করা হয়েছিল, তো পার্টিকুলারলি হ্যাঁ করা হয়েছিল। আমি বলবো না আমাকে সব ইন্টারভিউতে এই জিনিসগুলো জিজ্ঞেস করা হয়েছে, বাট আই হোপ একটা বা দুটো স্টার্ট আপে আমি যখন ইন্টারভিউ দিতে গেছিলাম তখন আমাকে এই ভার্চুয়াল ডমের কনসেপ্টটা জিজ্ঞেস করা হয়েছিল। নিয়ার অ্যাবাউট আমি 15+ স্টার্ট আপের ইন্টারভিউ দিয়েছিলাম, তো সেখান থেকে অনলি 1 and 2তেই আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। বাট এটা একটা ওয়ান অফ ফেভারিট কোয়েশ্চেন হয় রিক্রুটারদের। আমাকে জিজ্ঞেস করা হয়নি, মানে এটা নয় যে জিজ্ঞেস করা হয় না, যদি জিজ্ঞেস করতে চাই ইন্টারভিউয়ার তাহলে তোমাকে যে কোনো জায়গা থেকেও স্ট্রেচ করতে পারে, কারেক্ট? আচ্ছা। কুল। সো স্টার্ট করি ভার্চুয়াল ডমের এই যে প্রপার্টিজ বা ভার্চুয়াল ডম কি হয় সেটা। অনেক জিনিস শিখবো, গিটহাবের অ্যাকচুয়াল রেপো থেকে শিখবো। তো খুবই ইন্টারেস্টিং জিনিস। অ্যান্ড পার্টিকুলারলি তোমার আগের দিনও তো বোধহয় আমি গিটহাবে তোমাকে রেপোজিটরি দেখিয়ে ইয়ে করা শিখিয়েছিলাম, একটু আর্টিকেল বগেরা পড়া শিখিয়েছিলাম। তো সেই ফ্লোটাই মেনটেন আচ্ছা, করব, আচ্ছা। ওই সেম ফ্লোটাই মেনটেন করব। তো স্টার্ট করি। ভার্চুয়াল ডম থিওরিটিক্যাল ক্লাস হবে, আমি জানি বোরিং অবভিয়াসলি, কারণ আলটিমেটলি এত থিওরি করতে ভালো লাগে না, বাট এগেন এখানে এন্টারটেনমেন্টের জন্য তো বসে নেই আমরা। তো কিছু জিনিস এরকম মোনোটোনাস হয়ে যায়, মনে হয় যে আরে ইয়ার কি করছি কি করছি, বাট স্টিল এটা পার্ট অফ লার্নিং। এখনো আমি স্টিল যদি বলি যে অনেকে এরকম আছে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তারা রিয়াক্টে ভালো কাজ করছে, বাট তারা অ্যাকচুয়ালি জানে না যে অ্যাকচুয়ালি এই ভার্চুয়াল ডম কি হয়। তারা রিয়াক্টে খুব ফ্লুয়েন্ট কাজ করছে, রিয়াক্টে ইউআই বানিয়ে দিচ্ছে, এটা বানিয়ে দিচ্ছে, সেটা বানিয়ে দিচ্ছে। বাট যখনই একটা অপটিমাইজেশনের কথা চলে আসছে, বা যখনই জিজ্ঞেস করা হচ্ছে যে এই জিনিসটা কেন ইউজ করব, তখন তারা এরকম চুপ করে বসে থাকে। এরপর এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, মানে আহ, আমরা এখন কি ভাবি যে আরে এই জিনিসটা একটু আউট অফ টপিক যাচ্ছি, যে ধরো একটা অ্যাপ্লিকেশন বিল্ড করতে গিয়ে তোমার, আমরা রিয়াক্টের মধ্যে ডিপেন্ডেন্সিস পড়েছিলাম, যে ডিপেন্ডেন্সি আচ্ছা, কি আচ্ছা। হয়, যে ওই অ্যাপ্লিকেশনটাকে রান করানোর জন্য সাম কাইন্ড অফ প্যাকেজেস যেগুলো হেল্প করে ওই অ্যাপটাকে এক্সিকিউট করার জন্য বা রান করানোর জন্য, কারেক্ট? আচ্ছা, আচ্ছা। তো এরপরে তোমার মনে হলো আরে ভাই ঠিক আছে, আমি তো কলেজ লেভেলের মতোই ইন্ডাস্ট্রিতে যাচ্ছি, আমি এক কাজ করি, যেগুলো দরকার সেগুলো তো ইনস্টল করছি, আর আমি এই জাস্ট চ্যাট জিপিটি করছি, গুগল করছি, গুগলে আমাকে আননেসেসারি অনেকগুলো প্যাকেজ দিচ্ছে, আর কি আছে ঝটপট আমি ইনস্টল করছি এনপিএম আই দিয়ে, আর ওগুলো আমার ডিপেন্ডেন্সিতে, মানে ডিপেন্ডেন্সিতে অ্যাড হতে থাকছে। তো আই হ্যাভ সিন লট অফ রেপোজিটরিজ অ্যান্ড ইভেন লাইভ প্রোডাকশন কোডস যেখানে এরকম আননেসেসারি অনেক প্যাকেজেস ডিপেন্ডেন্সিসে অ্যাড থাকে। এতে কি হয়, ওয়ান্স আমার টিএল আমাকে বলেছিল যে ভাই এরকম, মানে এই জিনিসটা আমিও করেছিলাম, আননেসেসারি আমিও প্যাকেজ ইনস্টল করছিলাম, যেটার জন্য কি হচ্ছিল, অল ওভার যে অ্যাপটার সাইজ আমাকে আনতে হতো উইদিন 30 MB,
দ্যাট সাইজ টেক্স অ্যারাউন্ড 74 MB, যখন আমি রিয়াক্ট নেটিভে অ্যাপের উপরে কাজ করতাম। ঠিক আছে, কোথায় 30 MB, কোথায় 74 MB। এবারে 30 MB জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট, হতে পারে ওটা 50 MBর কাছাকাছি গেল, নো ইস্যুস, বাট ডাইরেক্ট 74 MB, যে আমরা ডট এপিকে বলি না, 74 MB, কারেক্ট। ওটাকে আমি ইজিলি কম্প্রেস করে কি করতে পারতাম, 50 MB-তে আনতে পারতাম। তো তখন আমাকে আমার একজন টিএল বলেছিল এই জিনিসটা, যে এই যে মাইন্ডসেট, যে যে কোনো প্যাকেজ দেখছি আননেসেসারি আমি ইনস্টল করে দিচ্ছি, এতে কি হচ্ছে, তোমার ওভার দ্য অল অ্যাপ্লিকেশনের যে লোড, সেই লোডটা বেড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের অ্যাজ আ ফ্রেশার লেভেল কখনো মাইন্ডে থাকে না, যে আমরা কি অ্যাপ্লিকেশন করছি, আমাদের কি যে ঠিক আছে চলো একটা প্রবলেম দিয়েছে, ওই প্রবলেমটাকে আমরা গুগল করছি, যেটা গুগলে ফার্স্ট আর্টিকেল আসছে, সেকেন্ড আর্টিকেল আসছে, আমরা জাস্ট দেখলাম যে এনপিএম আই সামথিং দিস প্যাকেজ, কপি করলাম, নিজের ইয়েতে গেলাম, পেস্ট করে দিলাম। কোনো কিছু আমরা দেখলাম না যে আন্ডার দ্য হুড ওটা কতটা মেমোরি কনজাম্পশন করছে বা কিছু। এটা আমি বলবো না ভুল, স্টার্টিং লেভেলে ঠিক আছে, বাট যখন তুমি একটু পার্টিকুলারলি যাকে আমরা বলি না যে টেক স্যাভি পিপল বা টেক গিক পিপল, তাদের কাছে যখন আমরা আমাদের এই আইডিয়াস গুলো নিয়ে যাই, তো তারা ইজিলি এই জিনিসগুলো ফ্লস বার করতে পারে। যে আচ্ছা, আচ্ছা ভাই তুই এখানে বস, বল এই পার্টিকুলারলি এই সুইপারটার কাজ কি। আচ্ছা এখানে যে তুই পার্টিকুলারলি ফ্রেমার মোশন ইউজ করেছিস, তুই ফ্রেমার মোশন তোর কোডে কোথায় ইউজ করেছিস। তুমি আরে ফ্রেমার মোশন অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে এই অ্যানিমেশনটা ইউজ করতে গিয়ে ফ্রেমার মোশন লাগবে, তো আমি ফ্রেমার মোশন এমনি লাগিয়ে দিয়েছিলাম, বাট পরে আমার মনে হলো যে দরকার নেই, তো থাক কি আছে, আমার অ্যাপ্লিকেশন থোড়ই, এরকম তো হয় না। অ্যান্ড ট্রাস্ট মি, এই জিনিসটা আমি খুব সামনে থেকে অবজার্ভ করেছিলাম যখন আমি একটা প্রোডাক্টের উপরে কাজ করছিলাম যেখানে খুব হাই অপটেন অ্যানিমেশনের দরকার ছিল। মানে আমার ঠিক মনে নেই যে তুমি পার্টিকুলারলি জানো কিনা, বাট জিস্যাপ বলে একটা জিনিস হয়, ফ্লেমার মোশন বলে একটা জিনিস হয়, যেগুলো খুব হাই অপটেন বেস অ্যানিমেশন ক্রিয়েট করতে আর আমাদের ওয়েবসাইটের মধ্যে রেন্ডার করতে হেল্প করে। ঠিক আছে, তো এখানে কিছু আননেসেসারি প্যাকেজেস আমিও ইউজ করে নিয়েছিলাম, আর বাকি যখন আমি লোকাল সিস্টেমে চালাচ্ছিলাম তখন আমি দেখছিলাম যে জিনিসটা খুব ফ্লুয়েন্টলি চলছে, কারণ লোকাল সিস্টেমে তো অবভিয়াসলি আমার পার্সোনাল কম্পিউটার, আমার এসএসডি, আমার যাবতীয় জিনিস, তো ওখানে তো মাখন চলছে। বাট যখন সেম জিনিসটাকে আমি ডিপ্লয় করে একটা শেয়ার্ড সার্ভারে হোস্ট করলাম, তখন আমি কি দেখতে পাচ্ছি, যে ভাই এই হেভি অ্যাপ্লিকেশনগুলোর জন্য আমার অ্যাপ্লিকেশন জাস্ট লোড হতে 2 to 4 সেকেন্ড টাইম নিচ্ছে, মানে 2 থেকে 4 সেকেন্ড জাস্ট লোড হতে টাইম নিচ্ছে, মিলি সেকেন্ডে নয়, সেকেন্ডসে। কি হলো, ওভার দ্য অল ইউএক্স, টকিং অ্যাবাউট ইউএক্স, 100 থেকে 10, অ্যানিমেশন খুব সলিড লাগছে, নেক্সট লেভেল অ্যানিমেশন লাগছে, কিন্তু ইউএক্স কি হলো, 100 থেকে 10। আসবে অ্যাপ্লিকেশনে লোক, মানে আসবে ওয়েবসাইটে লোকেরা। No, sir. তো এরকম কিছু কিছু জিনিস হয় যেগুলো তুমি প্র্যাকটিক্যালি শেখো, এগুলো তোমাকে আমি এখন বলে দিলাম কারণ আমি যেই প্রবলেমগুলো ফেস করেছি যাতে তোমার একটা আইডিয়া চলে আসে। বাট এই জিনিসগুলো, আচ্ছা আমার মাইক থেকে কি আওয়াজ আসছে? Sir, a slight background sound, sir. Problem ওকে, হচ্ছে? প্রবলেম হচ্ছে না তো? No, sir. কারণ সাইড থেকে মাইকের আওয়াজ আসছে আমার, সেই জন্য জিজ্ঞেস করলাম। ওকে, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার, কিছু জিনিস তুমি অন দ্য গো প্র্যাকটিক্যালি শিখবে, অ্যাকচুয়াল প্রোডাকশনে গিয়ে শিখবে। টকিং অ্যাবাউট নেক্সট এক্সপিরিয়েন্স, যেখানে আমরা পার্টিকুলারলি একটা ক্লায়েন্টের হয়ে কাজ করছিলাম, জাস্ট আমি এগুলো ক্লায়েন্ট ওয়ার্কের কথা বলছি, ঠিক আছে। তো কাইন্ড অফ বিল্ডিং আ, আমি অ্যাপ্লিকেশনে ব্রিফ দেবো না, বাট একটা অ্যাপ্লিকেশন আমরা কাজ করছিলাম, আর ওই জনরাতে সেই অ্যাপ্লিকেশনটা অলরেডি এক্সিস্ট করছিল। তো ক্লায়েন্ট লিটারালি আমাদেরকে এসে বলে যে দেখো ফাংশনালিটি ওয়াইজ আমি বা আমরা যে ব্যাকএন্ডটা লিখেছিলাম, কারণ সেই টাইমে মেজরিটি 80 to 90% ব্যাকএন্ড আমি লিখেছিলাম আর 10% ব্যাকএন্ড অন্য একজন লিখেছিল। তো যে অরিজিনাল ইয়েটা ছিল, ওয়েবসাইটটা ছিল, সেই অরিজিনাল ওয়েবসাইটের মধ্যে যা যা ফাংশনালিটি ছিল আমরা অনেক বেশি ফাংশনালিটি আমাদের কাছে রেখেছিলাম। এগেন পার্সোনাল রিজনস এর জন্য আমি প্রজেক্টের নাম বা ক্লায়েন্টের নাম ওগুলো ডিসক্লোজ করতে পারবো না যেহেতু এই জিনিসটা রেকর্ড হচ্ছে, বাট অফ রেকর্ডিং আমরা এটা নিয়ে কথা বলতে পারি। তো জাস্ট অনেকগুলো ফাংশন ইমপ্লিমেন্টেড ছিল, অনেকগুলো ফিচার্স আমাদের ইমপ্লিমেন্ট ছিল, বাট জাস্ট প্রজেক্টটা এই জন্য আমাদের ইয়ে হচ্ছিল, শেলফ হয়ে যাচ্ছিল। শেলফ মানে ক্লায়েন্টের পছন্দ ছিল না, কারণ অ্যাকচুয়াল যে ওয়েবসাইটটা সেম টু সেম ক্লায়েন্ট ডিমান্ড করছিল, যে ভাই আমার কালার থিমটা অব্দি সেম চাই।
কালার থিমটা অবধি আমার সেম চাই, কালার থিম সেম করে দেবো। একটা পার্টিকুলারলি যে হয় না যে টাইমার, যে একটা টাইমার থাকে ওটা স্ক্রিনের রাইট সাইডে আছে, আমাদের ওটা মিডলে আসছিল, ভাই এটা চাই না। এরপরে আমরা ইউজ করেছিলাম মোস্ট প্রবাবলি টেলউইন্ড ইউজ করেছিলাম। এরপরে না টেলউইন্ডেরও না একটা লিমিটেশন আছে, মানে তুমি হয়তো দেখেছো যে মিডিয়া কোয়েরিতে টেলউইন্ডের মানে এসএম আছে, এলজি আছে, আহ, তারপরে Yes, sir. এমডি আছে, এক্সেল আছে। তো টেলউইন্ডের একটা লিমিটেশন আছে, ওর থেকে বিয়ন্ড টেলউইন্ড কাজ করতে পারে না, কারণ ওখানেই টেলউইন্ডের লিমিটেশন। আর যে অ্যাকচুয়ালটা ছিল, এরপর আমি তোমাকে এর আগে অনেকবার বলেছি যে আমাদের ব্রাউজার কিসে অভ্যস্ত নয়, এই রিয়াক্ট অ্যাঙ্গুলার এইসবে অভ্যস্ত নয়। তো কোডটা লেখা ছিল অরিজিনালি ভিউ জেএস এ। নাম শুনেছো ভিউ জেএস? Yes, sir. কুল। তো কোডটা লেখা ছিল অ্যাকচুয়ালি অরিজিনাল ভিউ জেএস এ, বাট কোডটাকে কিসে চেঞ্জ করা হয়েছিল? কোডটাকে চেঞ্জ করা হয়েছিল, মানে চেঞ্জ করা হয়েছিল ইন দ্য সেন্স কি, কোডটাকে বিল্ড ফাইলের থ্রু মাইগ্রেট করে দেওয়া হয়েছিল। মানে মাইগ্রেট তো আমি বলবো না, বিল্ড ফাইলের থ্রু ওটাকে কনভার্ট করে দেওয়া হয়েছিল। অ্যান্ড কিছু কিছু যে ফিচার্স গুলো ছিল যেগুলো পরে ঠিকঠাক করে হয়নি, তো সেখানে যে থার্ড পার্টি ডেভেলপাররা ছিল, সেই থার্ড পার্টি ডেভেলপার কি করেছিল, স্ক্রিপ্টসকে মডিফাই করে দিয়েছিল। এরপরে আমরা বুঝতে পারছি না, লিটারালি একটা তো জায়গা থেকে আমাদের রেফারেন্স দেখতে হবে যে ঠিক আছে, যে ওদের লিটারালি ইউআইটা এতটা শার্প ছিল যে তুমি লিটারালি এখনকার দিনে আমি মনে করি যে ওয়েট 300 নিচে কোনো ফোন অ্যাভেলেবেলই নয়। মানে 300 তো অনেক কম হয়ে গেল, আমি মনে করি 400 নিচে কোনো মোবাইলও অ্যাভেলেবেল নয়। মানে লেটস সি, জাস্ট শোয়িং ইউ ওয়ান থিং। ওকে, ফ্লিপকার্ট ইন্সপেক্ট, চলো। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়েট কারেন্টলি শোয়িং। আমি স্কুইজ করছি। এরপরে 300 এই রেজলিউশনে কোনো কি ফোন অ্যাভেলেবেল আছে? আমি অ্যাটলিস্ট আমার যতদূর দেখা আছে সেখানে তো আমি জানি না। মানে স্ক্রিন টাচ ফোন কারেন্ট ডেতে এখন যেগুলো ইউজ হচ্ছে, লোকটার কথা অনুসারে আমাদের হচ্ছিল যে আমাদের 300 এটার নিচে গেলে আমাদের ইউআইটা ফাটছিল। তো দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, মানে লাইক মিনিমাম যে স্ক্রিনগুলো সেগুলো মোটামুটি 350-র ওপরে হয়, মিনিমাম যে স্ক্রিনগুলো সেগুলো 350-র ওপরে হয়। বাট ক্লায়েন্ট যা ইচ্ছা বলতে পারে। তো ক্লায়েন্ট বলছে যে না, অরিজিনাল ওয়েবসাইটে তো এটা ফাটছে না। তো কি জানি না কি সিএসএস লিখেছে, ভিউ জেএস এ লেখা আছে। মানে যখন আমি কোডটাকে পার্টিকুলারলি একটু পোস্টমর্টম করলাম, তো তখন আমি দেখতে পারলাম যে আমরা নর্মাল এইচটিএমএল দেখি, তো নর্মাল আমরা Yes, sir. এইচটিএমএল দেখি, এইচটিএমএল সিএসএস। ওই এইচটিএমএল এ আমি তোমাকে দেখিয়েছিলাম যে এইচটিএমএল এর মধ্যে আমরা কি করে নিজের অ্যাট্রিবিউট সেট করতে পারি, যখন আমরা Yes, ইয়ে sir. করেছিলাম ট্যাগের পাশে আমরা নিজেদের কাস্টম অ্যাট্রিবিউট দিতে পারি। Mhm. তো ওখানে আমি অনেকগুলো পার্টিকুলারলি ট্যাগের পাশে পাশে দেখতে পাচ্ছিলাম যে ডেটা হাইফেন ভি এরকম করে লেখা আছে। তাহলে আমি বুঝতে পারছি না যে ভাই ডেটা হাইফেন ভি এরকম এটা মানে কি। তারপরে যখন গুগল করলাম ইয়ে করলাম তখন দেখতে পেলাম আচ্ছা ডেটা হাইফেন ভি মানে হচ্ছে যে জিনিসটাকে ভিউ জেএসে লেখা ছিল, তারপরে ওটাকে কি করা হয়েছে, আম, পুরোটা বিল্ড ফাইলের থ্রু কনভার্ট করে দেওয়া হয়েছে নর্মাল এইচটিএমএল সিএসএস এ, একটা রিডেবল ফরম্যাটে কনভার্ট করে দেওয়া হয়েছে। এরপরে এরকম প্রত্যেকটা ট্যাগের পাশে এরকম ডেটা হাইফেন ভি সামথিং ভ্যালু এরকম করে লেখা রয়েছে। তো এগেন স্টিল যাই না, বাট ক্লায়েন্ট ওয়ার্কের সময় ক্লায়েন্ট এরকম ধরনের জিনিসগুলো ডিমান্ড করে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তুমি অন দ্য গো শিখবে। যেটা বলছিলাম যে রিয়াক্টের মধ্যে আমাদের যে ভার্চুয়াল ডম, কেন এই জিনিসটা করা ইম্পর্টেন্ট, কারণ স্টিল নাও যেটা বললাম যে অনেকে জাস্ট এইটুকু জানে না যে ভার্চুয়াল ডম জিনিসটা কি হয়। মানে তারা কাজ করছে ঠিক আছে, বাট দে আর নট অ্যাওয়্যার অফ দিস টপিক। এরপরে এটা আমি বলবো না যে ভুল, বাট কোথাও না কোথাও তুমিও এটা অবজার্ভ করবে যে যদি যারা খুব প্রমিনেন্ট হয় তাদের কাজে, মানে তারা এক্সিলেন্ট স্টিল তারা কনসেপ্টের ব্যাপারে অতটা গো থ্রু করে না। আরে ভাই কনসেপ্টের কি দরকার, এই রিয়াক্টে এটা কাজ ঠিক আছে, অ্যাবসলিউটলি ফাইন। সেই জন্য রিয়াক্টের যখন আমি তোমাকে ইন্ট্রোডাক্টিভ ক্লাস নিয়েছিলাম তখনই আমি বলে দিয়েছিলাম যে আমাদের যে ওয়েজ থাকবে রিয়াক্টে শেখা, সেটা দুটো ওয়েতে। একটা, আমরা পুরোপুরি আন্ডার দ্য হুড যাব। সেকেন্ড, আমরা বাই মেকিং প্রজেক্টস। কারেক্ট, তো এখন আমরা যে ফেজটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আন্ডার দ্য হুড, যেখানে তোমার এক একটা কনসেপ্ট তুমি খুব ভালো করে জানতে পারছো। আর সেকেন্ড, প্রজেক্ট তো আসবেই। যখন প্রজেক্ট স্টার্ট হবে তুমি লিটারালি বলবে যে ভাই আর প্রজেক্ট করতে ভালো লাগছে না। ঠিক আছে। Yes, sir.
কুল কুল কুল। তো আই হোপ বেসিক ওভারভিউ ক্লিয়ার। চটপট চলে আসি আমাদের টপিকের ওপরে। তো আর্টিকেল পড়বো। তো রিয়াক্ট ভার্চুয়াল ডম, খুব পপুলার একটা আর্টিকেল আছে, এসিডি লাইট। এরপরে ফাইবার কি, এগুলো কি, এগুলোর উপরে আসবো। এখন ভাবার খুব একটা দরকার নেই। বাট একটা বেসিক ওভারভিউ তো আগে জানি যে ভার্চুয়াল ডম কি। তো সঞ্চারী, একটা জিনিস, তুমি রিয়াক্টের যখন ফাইল স্ট্রাকচার পড়ছিলে তখন ওখানে ফাইলের ভেতরে বিশেষ করে মোস্ট প্রবাবলি মেন ডট জেএসএক্স এর ভেতরে তুমি দেখতে পারছিলে, মেন.jsx না, index.js, আই হোপ index.js। app.js এর মধ্যে আমরা আমাদের কম্পোনেন্টকে রেন্ডার করাচ্ছিলাম। তাহলে অ্যাপকে কে রেন্ডার করাবে? অ্যাপকে রেন্ডার করাবে index.js, কারেক্ট? তো index.js এর মধ্যে আমরা একটা জিনিস অবজার্ভ করেছিলাম, যেখানে কি লেখা ছিল, ক্রিয়েট রুট। তারপরে আমরা একটা রুট ক্রিয়েট করছিলাম। রুট ইজ নাথিং বাট জাস্ট আ ভার্চুয়াল মিমিক রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যাকচুয়াল ডম। কি বললাম ভাই? ভার্চুয়াল মিমিক রিপ্রেজেন্টেশন অফ অ্যাকচুয়াল ডম মানে কি? তো যখন তোমাকে আমি ডম পড়িয়েছিলাম, ডমের মধ্যে একটা নর্মাল এইচটিএমএল স্ট্রাকচার আমরা নিয়েছিলাম, যে ভাই ডকুমেন্টের আন্ডারে এইচটিএমএল এর আন্ডারে দুটো ট্যাগ আছে, হেড অ্যান্ড বডি। বডির মধ্যে একটা ট্যাগ আছে H1। এটা হচ্ছে আমার নর্মাল এইচটিএমএল স্ট্রাকচার। এটাকে যখন আমি পার্টিকুলারলি কনভার্ট করে দেবো ডম ট্রিতে, তখন ওটা কি হবে, অ্যাজ এ ট্রি ফরম্যাট, নোডস অ্যান্ড এজেস বেস একটা স্ট্রাকচার তৈরি করবে, কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করবে। আর আলটিমেটলি যখন আমি ওটাকে রেন্ডার ফেজে নিয়ে যাব, তখন রেন্ডার ফেজে কি হবে, যে ওটার ভেতরে যেই টেক্সট নোডগুলো আছে, টেক্সট নোড ইন দ্য সেন্স নোডের ভেতরে যে টেক্সট গুলো লেখা আছে বা যে চিলড্রেন্স গুলো আছে, সেগুলো কি হবে, আমার রেন্ডার হবে, কারেক্ট? তো বিহাইন্ড দ্য সিন ডম এভাবে কাজ করছে। এরপরে ভার্চুয়াল ডম অ্যাকচুয়ালি কি করছে? আগে ভার্চুয়াল ডম করার আগে আমাদেরকে বুঝতে হবে যে ভার্চুয়াল ডমের নিডটা কেন এসছে। এটা তো নয় যে কালকে সকালবেলা উঠে রিঅ্যাক্টর কমিউনিটির এরকম একটা মোড হলো যে ভাই আজকে আমরা নিজের ভার্চুয়াল ডম ক্রিয়েট করবো, তো চলো ভার্চুয়াল ডম বানানো যাক। এরকম হয় না। প্রত্যেকটা জিনিসের পেছনে অনেক রিসার্চ থাকে, অনেক মার্কেট অ্যানালিসিস থাকে, তারপরেই সেই জিনিসটা তৈরি হয়। আজকে সঞ্চারী তোমার মনে হলো যে তুমি, লেটস সি, খুব একটা বেসিক একটা এক্সাম্পল দিয়ে বলছি, তুমি যাতে রিলেট করতে পারো। ধরো তুমি ইন্ডিয়াতে পড়াচ্ছ, তুমি একটা ইনস্ট্রাক্টর। এবারে তুমি এক্সট্রিম ওয়েতে জানো, মানে কি বলবো, আহ, একটা কিছু আমরা টপিক নিয়ে নিচ্ছি যেটা ইন্ডিয়াতে একদম আসেইনি এখনো, কিছু একটা এরকম একটা যে কোনো টপিক বলো, যেখানে এই ইন্ডিয়ান কমিউনিটিরা এখনো অতটা পরিমাণে অ্যাওয়্যার নয়, কিছু একটা এরকম সাবজেক্ট বা টপিক আইটি ফিল্ডের মধ্যে। লেটস সি, কিছু একটা র্যান্ডম গেস করো। ধরো তোমার কাছে দুটো অপশন আছে, তুমি এক্সট্রিম ভালো ওয়েব ডেভেলপমেন্ট জানো, তুমি এক্সট্রিম ভালো ব্লকচেন ডেভেলপমেন্ট জানো, মানে ওয়েব 3 জানো। বাট তুমি ধরো এরপর একটা কোর্স লঞ্চ করবে, তুমি এক্সট্রিম মানে টপ 5% ইন্ডিয়ানদের মধ্যে এত ভালো একটা ব্লকচেন ডেভেলপার। বাট স্টিল তুমি যখন কোর্সটা বার করবে, তুমি এটা নিয়ে ভাববে যে ভাই আমি কোর্সটা বার করছি, এটা কি কমার্শিয়ালি ইউজ করতে পারবে লোকেরা? কমার্শিয়ালি কি এটার কোনো ইউজ আছে? মানে এটা তো নয় যে আমি খুব এক্সট্রাঅর্ডিনারি একটা কোর্স বানিয়ে দিলাম আমার 200 ঘন্টা 300 ঘন্টা দিয়ে, আর আলটিমেটলি সেটা কিনছে 10 জন। সেখানে তুমি একটা 50 hours to 100 hours এর একটা ওয়েব ডেভেলপমেন্টের কোর্স বার করলে, সেখানে তুমি দেখতে পারলে যে আরে একেবারে আমার রিচ চলে এলো কত 1000 জন। তুমি কোনটা বার করবে? অবভিয়াসলি ওয়েব বার করবে, ওয়েব বার করবে। এরপরে এখানে অনেকে বলে যে আরে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ব্লকচেন তো আমি ইন্ডিয়াকে করা শিখিয়েছি, আমি একটা কন্টেন্ট, হ্যাঁ সেটা ঠিক আছে। বাট সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে ফ্রি কন্টেন্ট প্রোভাইড করার জন্য তোমাকে কি করতে হবে, একটা পেইড কোর্সের হেল্প নিতে হবে। এটা নয় যে তুমি সবকিছু একটা টাইমে ফ্রি 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 প্রোভাইড করে গেলে, কখনো সেটা পসিবল নয়। ঠিক আছে? এই যে তোমার দেখে মনে হচ্ছে যে কোড উইথ হ্যারি বা অন্যান্য ইউটিউবার্সরা কি করছে, ফ্রি কোড লঞ্চ করছে না। পার্টিকুলারলি প্রত্যেকটা ভিডিওতে তুমি দেখতে পারবে কোড উইথ হ্যারির কি থাকে, একটা হোস্টিঙ্গারের বা একটা অন্যান্য জায়গার স্পন্সরশিপ থাকে। তো তারা ওখান থেকে করে নেয়, আর্ন করে নেয়, তারপরে তোমাকে ওরা ফ্রি কন্টেন্ট প্রোভাইড করছে। তো কোথাও না কোথাও তোমাকে একটা পেইড কোর্সের হেল্প নিতেই হবে, নাহলে তুমি ফ্রি কমিউনিটিকে সার্ভ করতে পারবে না, কারেক্ট?
তো সেরকমই আচ্ছা, আচ্ছা। যখন কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করা হয়, প্রোডাক্টের পেছনে থাকে প্রপার মার্কেট রিসার্চ, যে আদৌ যদি আমি প্রোডাক্টটা লঞ্চ করি, জাস্ট তোমাকে আমি কিছুদিন আগে একটা এক্সাম্পল দেখাচ্ছিলাম, যে স্মার্ট রিং বোট লঞ্চ করেছিল। হ্যাঁ, হ্যাঁ। তো কিছু এরকম উটকো প্রোডাক্ট চলে আসে, আমি তো এখন অবধি শিওর এটাও দেখিনি যে বোটের টিম ওটাকে মার্কেটিং এ প্রমোট করছে বা কিছু করছে। মানে আমি রিসার্চও করেছিলাম, তো বোটের আমি কোথাও ওই স্মার্ট রিং এর আমি অ্যাডসও দেখলাম না, অ্যান্ড অন্য কিছুও দেখলাম না, অ্যান্ড ইভেন আমি কাস্টমার ফিডব্যাকও দেখিনি সেরকম যে কেউ কিনেছে। কারেক্ট? তো সিমিলার ওয়েতে এরকম হুটহাট করে প্রোডাক্ট কেউ বানায় না, মার্কেট রিসার্চ থাকে। যেটা বলছিলাম, ভার্চুয়াল ডম, ক্রিয়েট রুট কি করছে, ক্রিয়েট রুট নিজের মতো করে একটা ডম ট্রি তৈরি করছে। যে ডম ট্রিটা কি করছে, কম্পেয়ার করছে আমার অরিজিনাল আর এই যে আমি ভার্চুয়ালি ক্রিয়েট করেছি সেটাকে। কেন, কি নিড পড়েছে? দ্য সিঙ্গেল পার্সন নিড ইজ দ্য অপটিমাইজেশন পার্সপেক্টিভ। অপটিমাইজেশন অ্যাকচুয়ালি কি হচ্ছে, ধরো আমি একটা কমপ্লেক্স ডম ট্রি স্ট্রাকচার, একটা ইমেজ নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নিচ্ছি। ধরো সঞ্চারী, তোমার এইমাত্র টেবিলের এই দুটো ডেটা দেখানোর জন্য জাস্ট এত বড় একটা ট্রি তৈরি হয়েছে। এরপরে ভাবো যে ধরো কালকে তোমার মনে হলো জাস্ট এই টেবিলের ডেটাটাকে আমি চেঞ্জ করবো, মানে এই নোটটাকে আমি চেঞ্জ করব। তো সেটার জন্য কি করতে হচ্ছে, ব্রাউজারকে এন্টায়ার ট্রিটাকে রিপেন্ট করতে হচ্ছে। সেই জন্য দেখবে যে কি হয়, এখানে একটা লোডিং আসে, কারণ পুরো ডমটা কি হয়, ফ্ল্যাশড আউট হয়ে যায় মেমোরি থেকে, আবার রিক্রিয়েশন হয়, রিকনস্ট্রাক্ট হয়। কারেক্ট? তো সেই জন্য ওই যে লোডিং সিম্বলটা আসে। বাট তুমি যদি পার্টিকুলারলি নেটফ্লিক্সে যাও, নেটফ্লিক্স রিয়াক্টের উপরে বেস করে তৈরি হয়েছে। সাইন ইন পেজে যাচ্ছ, ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে গেল, তুমি বুঝতেও পারলে না, জাস্ট ক্লিক করলে পেজ কি হয়ে গেল, ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে গেল। এখানে কোনো রকম রিলোডেশন কিচ্ছু এলো না, জাস্ট ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে গেল। কারেক্ট? হ্যাঁ, স্যার। তাহলে এই জিনিসটাকেই বেসিক্যালি আমাদের ভার্চুয়াল ডম ইউজ করে, যেখানে কি হয় যে আমার যেটুকু পোর্শনের নিড আছে আমি সেইটুকু জিনিসকে কম্পেয়ার করব। ভার্চুয়াল মানে কি, আমি ওই ক্রিয়েট রিয়াক্ট, মানে সরি, ওই ক্রিয়েট রুট এলিমেন্ট ওটা ভার্চুয়াল ডম, আমার অরিজিনাল ডম কি, যেটা অ্যাকচুয়ালি ব্রাউজারের ডম। এরপরে এ কম্পেয়ার করছে যে যখন ভার্চুয়াল ডমের এই আপডেটটা অ্যাকচুয়াল ডমে আছে কিনা, যদি না থাকে তাহলে কি করতে হবে, এই ভার্চুয়াল ডমের মধ্যে যে নতুন রিফ্লেকশনটা আছে, মানে যে রিফ্লেকশনটা আসছে সেটাকে আমি পুট করে দেবো কোথায়, অ্যাকচুয়াল ডমের মধ্যে। কারেক্ট? দিয়ে চেঞ্জেস গুলো হবে। তো কতটা জিনিসটা অপটিমাইজ হয়ে গেল। এরপরে তোমার মনে হতে পারে সঞ্চারী যে আরে যদি আমার পুরো নতুন কোনো কম্পোনেন্ট আসে, ওখানে তো আমার কম্প্যারিজনের কিচ্ছু নেই, ওখানে তো পুরো জিনিসটাকে আমাকে নতুন করে পেন্ট করতে হবে। তো হ্যাঁ, সেখানে করতে হবে, বাট কিছু কিছু জায়গায় যেখানে সিমিলার থাকবে সেখানে করার দরকার নেই। 0.5% হলেও তো আমার অপটিমাইজ হচ্ছে জিনিসটা। 0.5% হলেও তো অপটিমাইজ হচ্ছে। হ্যাঁ, স্যার। কারেক্ট? তো এইভাবে অ্যাকচুয়ালি আমাদের ভার্চুয়াল ডম কাজ করে। এরপরে আর্টিকেলের উপরে আমরা ডাইরেক্ট জাম্প করি। কি, এগেন আমি বারবার করে বলছি যে যদি কোনো জায়গাতে মনে হয় যে কমপ্লেক্স লাগছে, বুঝতে পারছি না, দেন ডোন্ট বি ওয়ারি অ্যাবাউট ইট, কারণ এই জিনিসটা হয়। ঠিক আছে? বাট আমরা ট্রাই করবো যতটা সিম্পলিসিটি ওয়েতে এই জিনিসটাকে এক্সপ্রেস করা যায় ততটা। আগের দিন তোমাকে যখন আমি ইউজ এফেক্ট করাচ্ছিলাম তখনও বারবার করে বলে দিয়েছিলাম যে কিছু জিনিস এরকম কমপ্লেক্স লাগবে, বাট জিনিসগুলো ওরকম করতে 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 হ্যান্ডস অন হয়ে যায়। কারেক্ট? হ্যাঁ, স্যার। কুল। রিয়াক্ট ফাইবার আর্কিটেকচার, তো যেটা বলছিলাম যে ভাই রিয়াক্টকে এখন ভার্চুয়াল ডম ইউজ করে তো না, রিয়াক্ট এখন যে কনসেপ্টটাকে ইউজ করে সেটা হচ্ছে ফাইবার। ফাইবার কি, ফাইবার হচ্ছে জাস্ট রি ইমপ্লিমেন্টেশন অফ দ্য রিয়াক্ট কোর অ্যালগোরিদম অফ দিস ভার্চুয়াল ডম। তো লাইন বাই লাইন পড়বো। রিয়াক্ট ফাইবার ইজ অ্যান অনগোয়িং রি ইমপ্লিমেন্টেশন অফ রিয়াক্ট কোর অ্যালগোরিদম। এবারে এখন এটা আর অনগোয়িং নেই, এটা পুরোপুরি ভালোভাবে কনস্ট্রাক্ট হয়ে গেছে, ডিফাইন্ড হয়ে গেছে। তো অনগোয়িং এটা আর নেই। কেন ভাই অনগোয়িং নেই? এখানে তো লেখা আছে অনগোয়িং, লেখা আছে তো অনগোয়িং। তো ইফ ইউ সি দ্য রেপোজিটরি লাস্টলি আপডেটেড 8 years ago, তো কোথায় 8 বছর আগে ভার্চুয়াল ডমের কনসেপ্ট হয়ে গেছে, ফাইবার চলে এসেছে, আর আমরা 8 বছর পরে এটাকে পড়ছি। তো রিয়াক্ট আছে মার্কেটে, এটা নয় যে রিয়াক্ট কালকে চলে যাবে।
ঠিক আছে, এখনো আছে রিয়াক্ট। আচ্ছা আচ্ছা এরপরে লোকেরা নেক্সটের দিকে সুইচ করছে, অন্যান্য ফ্রেমওয়ার্কস এর দিকে সুইচ করছে, বাট স্টিল আমি মনে করি যে রিয়াক্ট আছে, অ্যাটলিস্ট এখনো 2-3 বছর তো আছেই। ঠিক আছে, হতে পারে অন্য কোনো ইয়ে চলে এলো, লাইব্রেরি চলে এলো, ফ্রেমওয়ার্ক চলে এলো, তখন হয়তো অন্য কিছু শিখতে হলো, বাট এখন তো আছে, এখন তো আছে। তো 8 ইয়ার্স এগো লাস্টলি আপডেটেড হয়েছিল। আচ্ছা তুমি একটা জিনিস মার্কডাউন ল্যাঙ্গুয়েজে লিখতে পারো, মানে এই যে রিডমি ফাইল কি করে ক্রিয়েট করতে হয় গিটহাবে? আচ্ছা জাস্ট টু মানে একটা জিনিস যে আমি অনেককে দেখেছি যে খুব তারা গিটহাবের প্রোফাইলটাকে ফ্যাসিনেটিং করে রাখে, এটা সেটা করে রাখে। মানে তুমি যদি দেখো লোকের প্রোফাইলে খুব এটা সেটা থাকে, তো সেগুলোর উপরে কখনো যাওয়ার নেই। অনেকে এরকম আছে পার্টিকুলারলি যারা গিটহাবের প্রোফাইলে হয়তো কিচ্ছু ইউজ করেন, তাদের হয়তো ওটা অরিজিনাল অ্যাকাউন্টও নয়, জাস্ট এরকম থাকে যে আরে ঠিক আছে চলো এটা একটা ডামি চলছে চলুক, ম্যাটার করছে না। তো লোকের রেপোজিটরি দেখে কখনো ইয়ে করবে না, জাজ করবে না। কারণ এখানেই যদি আমি 4টে ইমেজ লাগিয়ে দিতাম, 4টে লাগিয়ে দিতাম, তাহলে তোমার মনে হতো আরে ইয়ার সলিড রেপোজিটরি হবে। বাট আছে কি? কিচ্ছু নেই, নর্মাল ইয়ে, জাস্ট মার্কডাউন ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে। কারেক্ট? আচ্ছা তো এটাই অ্যাকচুয়ালি, তো যেটা বলছিলাম যে ইট ইজ দ্য কালমিনেশন অফ ওভার 2 ইয়ার্স অফ রিসার্চ বাই দ্য রিয়াক্ট টিম। দ্য কালমিনেশন অফ কত ইয়ার্স অফ রিসার্চ? 2 ইয়ার্স শুধু রিসার্চ করেছে। তুমি জানো সেলস ফোর্স আজকে যে মার্কেটকে এত ডমিনেট করছে, সেলস ফোর্সের প্রথম প্রোডাক্ট লঞ্চ করতে কত টাইম লেগেছিল? আচ্ছা এনি গেস? আচ্ছা কেস স্টাডি ফেস স্টাডি পড়ার একটু মানে ইয়ে আছে, মানে হয় না যে কারোর কারোর একটু ইয়ে থাকে যে আমি পডকাস্ট দেখবো, কারোর কারোর ইচ্ছা থাকে কেস স্টাডিজ দেখবো বা অন্যান্য কিছু শুনবো, এই জাতীয় জিনিস, কেস স্টাডিজ পড়ার একটু ঝোঁক আছে? আরে চিল করো, বলতে পারো, কোনো ইস্যু না, আমারও আগে ছিল না। স্যার it was a network connection disconnect হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি যেটা বলছিলাম যে কেস স্টাডিজ পড়ার একটু ঝোঁক আছে। হ্যাঁ স্যার কম পড়ানো কোনো ইস্যু না। তো আমিও বেসিক্যালি এগুলো কেস স্টাডিজ পড়ে পড়েই তোমাকে বলছি, ঠিক আছে? আমিও এটা না যে কালকে আমি জাস্ট এরকম একটা আর্টিকেল দেখে নিলাম তোমাকে বলে দিলাম, কেস স্টাডিজ আমিও অতটা টাইম পাই না, বাট এগেন ইন্টারেস্টিং কিছু কেস স্টাডিজ থাকে যেটা মনে হয় সত্যিকারের জানা দরকার, সেটা দেখি। আমি তোমাকে একটা জিনিস রেকমেন্ড করবো যে স্টিভ জবসের একটা পার্টিকুলারলি কেস স্টাডি আছে রিগার্ডিং দ্য অ্যাপল, তুমি ওটা মাস্ট দেখোই দেখো। স্টিভ জবসের ইউটিউবে ফ্রিলি অ্যাভেলেবল পেয়ে যাবে, খুব 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 এক্সট্রিমলি। অ্যান্ড ইভেন কেএফসির যে মডেল, কেএফসির মডেলের কেস স্টাডিও তুমি পড়তে পারো। ঠিক আছে, কখনো ফ্রি হলে সময় করে একটু দেখে নিও, ইচ্ছা হলে দেখো। আহ, স্যার তো সেলস ফোর্সটা কি বললে ওটাও শুনতে পেলাম হ্যাঁ আমি বলছিলাম যে সেলস ফোর্স নিজের যে ফার্স্ট প্রোডাক্ট বার করেছিল, সেই ফার্স্ট প্রোডাক্ট লঞ্চ করতে ওদের কত টাইম লেগেছিল, এনি আইডিয়া আছে? না স্যার 14 ইয়ার্স। 14 ইয়ার্স। আমরা এক এক বছর 6-6 মাসে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। কত টাইম লেগেছিল? 14 ইয়ার্স। তো হয় এরকম করেই হয়। ঠিক আছে, আজকে যে সেলস ফোর্স এত বড় হয়েছে, সেলস ফোর্স একটা একটা টাইমে কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। ধীরে 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 কোম্পানি এস্টাবলিশড হয়েছে, আর আজকে সেলস ফোর্সকে মানে পেছনে ঘুরে তাকাতে হয় না। মানে একটা মোমেন্টে যখন সেলস ফোর্স লোককে বলতো যে ভাই আমাদের সাবস্ক্রিপশন নিয়ে নাও, এখন লোকেরা সেলস ফোর্সের সাবস্ক্রিপশন নিতে মানে লোকের অবস্থা খারাপ হয়ে যায় যে ভাই সেলস ফোর্স এতটা জিনিস আমাদেরকে প্রোভাইড করে দেয়, এতটা কাস্টমাইজেশন, এগুলো তো আমরা মানে ইয়েই করতে পারবো না। তো ফ্রম ওখান থেকে এখানে এই জার্নিটা সিরিয়াসলি খুব ইয়ে। যাই হোক, কামিং আপ টু আর টপিক, the goal of the React Fiber is to increase its suitability for areas like animations, layout and gestures. তাহলে রিয়াক্ট ফাইবারের গোল কি ছিল? যে আমাদের সুটেবিলিটিকে ইনক্রিজ করার জন্য কোন কোন ফিল্ডসে অ্যানিমেশনস, লেআউট অ্যান্ড জেস্টার্স, যেটা তোমাকে একটু আগে আমি অ্যানিমেশনসের একটা এক্সাম্পল দিয়ে বললাম। কারেক্ট? আচ্ছা তো এরকম জাস্ট এগুলো স্টোরি, ঠিক আছে?
কিছু কিছু ক্লাসে এরকম স্টোরিও ইম্পর্টেন্ট, স্টোরিগুলো শোনো, ভাল লাগবে। সবসময় কমার্শিয়াল এত এটা এটা করলে মেস হয়ে যায় জিনিসগুলো। সো ইটস হেডলাইন ফিচার ইজ টু ইনক্রিমেন্টাল কি এটা রেন্ডারিং, the ability to split rendering work into chunks and spread it over multiple frames। মানে এটার যে মেন হেডলাইন, সেই মেন হেডলাইনটা কি, আমার রেন্ডারিং কে ইনক্রিমেন্ট করা। এই রেন্ডারিং ইনক্রিমেন্টাল মানে ইনক্রিমেন্ট কি জিনিস, ইটস অ্যান এবিলিটি টু রেন্ডারিং ওয়ার্ক ইনটু চাঙ্কস, মানে এটা গোটা জিনিসটাকে একসাথে রেন্ডার করে না, এটা কি করে টুকরো 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 স্টেপে ভাগ করে দেয়, আর যখন যেটা নিড হয় সেটাকে রি-রেন্ডার করে দেয়। যেরকম ন্যাভবার, হিরো সেকশন, ফুটার সেকশন দেখতে পাচ্ছে যে ন্যাভবারে কোনো রকম আপডেশন নেই, ফুটারে কোনো রকম আপডেশন নেই, কোথায় আপডেশন আছে, হিরো সেকশনে। সো এটা কি করছে, চাংসে ডিভাইড করে দিচ্ছে, আর চাংসে ডিভাইড করার পরে ওই পোর্শনটাকে রি-রেন্ডার করছে। কারেক্ট? সো এখানে আমরা বুঝতে পারলাম যে স্প্রেড ইট ওভার দ্য মাল্টিপল ফ্রেমস, আলাদা আলাদা ফ্রেমের মধ্যে এটা একটা সেগ্রিগেশন অ্যাপ্লাই করে দিচ্ছে। সেই জন্য কি হচ্ছে, আমার অপটিমাইজ হচ্ছে এটা, যে পুরো জিনিসটাকে আমি যদি স্টার্টিং থেকে এন্ড ডাইরেক্ট রিপেন্ড করে দিই, অবভিয়াসলি টাইম কনজিউমিং ব্যাপার হবে। কারেক্ট? হ্যাঁ স্যার। তো আজকে তুমি পার্টিকুলারলি যে রিয়াক্টের ভার্চুয়াল ডম পড়ছো বা ফাইবার পড়ছো, সেটা একটা প্রিভিয়াস কনসেপ্ট আমি তোমাকে স্টার্টিং কিছু আগের ক্লাস থেকে প্রোভাইড করে দিয়েছিলাম। সেই জন্য আজকে তুমি এই জিনিসটাকে এতটা ইজিয়ার ওয়েতে, আমি জানি না যে ইজিয়ার ওয়েতে বুঝতে পারছো কিনা, বাট কোথাও কোথাও একটা সাউন্ড করছে, এটা নয় যে একদম মানে আউট অফ দ্য হেড চলে যাচ্ছে। কারেক্ট? হ্যাঁ স্যার। কুল। Other key feature includes the ability to pause, abort, and reuse the work as new updates came in. The ability to assign priority, প্রচুর important, to different types of updates and new concurrency primitives। এরপরে এটার আরেকটা কি ফিচার কি, যে ধরো তোমার মাল্টিপল নেটওয়ার্ক কল যাচ্ছে, মানে একটা বাটনে ক্লিক করলে এই জিনিসটা হবে, সেইটা পুরোটা হওয়ার আগে কি হলো, অন্য একটা নেটওয়ার্ক কল চলে এলো, সেটা রিরেন্ডার হওয়ার আগে কি হলো, আরেকটা থার্ড নেটওয়ার্ক কল চলে এলো। তো রিয়াক্ট কি করছে, রিয়াক্ট বারবার বারবার এই জিনিসটাকে, মানে ধরো প্রথম আপডেট ইউআই চেঞ্জ করলো, সেকেন্ড আপডেট ইউআই চেঞ্জ করলো, থার্ড আপডেট ইউআই চেঞ্জ করলো, মানে একটা বাটনে ক্লিক করার জন্য ও 3 বার ইউআই কে চেঞ্জ করলো। বাট এখানে সঞ্চারি তুমি আমাকে বলো যে এটা বেশি বেটার অ্যাপ্রোচ, নাকি একটা আপডেট এলো, ও ব্যাচেস এর মধ্যে ভাগ করে দিচ্ছে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে ও ইউআই কে রিপ্রিন্ট করবে না, ও একটা টাইম স্প্যান ওয়েট করবে, দেন যতক্ষণ না সব নেটওয়ার্ক কলগুলো আসছে ততক্ষণ ও ওয়েট করে যাবে, দিয়ে আলটিমেট যে ফাইনাল রেন্ডার হবে সেটাও আউটপুটে শো করবে, সেটা বেশি বেটার। সেকেন্ড। সেকেন্ডারটা অবভিয়াসলি বেশি বেটার হবে, কারণ ওখানে তোমার যেখানে একবার রেন্ডার করতে হচ্ছে, প্রিভিয়াসলি কি করতে হচ্ছিল, 3 বার রেন্ডার করতে হচ্ছিল। কারেক্ট? তো এখানে তোমার একটা ব্যাচ শিডিউলিং থাকে, আমরা পড়েছি ওএস এ ব্যাচ শিডিউলিং কি। হ্যাঁ হ্যাঁ। কারেক্ট? তো আন্ডার দ্য হুড এইসব জিনিসগুলো হয়, এটা নয় যে ওএস এ হচ্ছে বলে রিয়াক্টে হচ্ছে না, হচ্ছে হচ্ছে সব জায়গাতেই হচ্ছে, জাস্ট আমরা ওই টপিকগুলোর ওপরে অ্যাওয়্যার নই। ঠিক আছে? তো এটার কাজ কি, যে ধরো পজ, অ্যাবর্ট আর রিইউজ, মানে একটা বাটনে ক্লিক করছি, নেটওয়ার্ক কল এলো, তো সেটা কমপ্লিট হওয়ার আগেই অন্য আরেকটা নেটওয়ার্ক কল চলে এলো, তাহলে আমি কি করতে পারি, সেকেন্ড নেটওয়ার্ক কলটাকে আলটিমেটলি পজ করতে পারি, যে ভাই আগে আমার ফার্স্ট এটা কমপ্লিট হোক, তারপরে তুই আয়, তুই এখন থাম। কারেক্ট? সেকেন্ড জিনিস হচ্ছে অ্যাবোর্ট। অ্যাবোর্ট মানে কি, যে ধরো একটা প্রায়োরিটি 5-এর একটা আসছিল, হঠাৎ করে একটা প্রায়োরিটি 1-এ নেটওয়ার্ক কল চলে এলো, তাহলে আমি কাকে বেশি প্রায়োরিটি দেবো, অবভিয়াসলি প্রায়োরিটি 1-কে। হ্যাঁ। তাহলে সেখানে আমি কি করছি, আমার যে প্রিভিয়াস নেটওয়ার্ক কলটা ছিল, সেই প্রিভিয়াস নেটওয়ার্ক কলটাকে অ্যাবোর্ট করে দিচ্ছি। অ্যাবোর্ট মানে স্টপ। কারেক্ট? অ্যান্ড রিইউজ। এরপরে রিইউজ মানে তো আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে আমরা কম্পোনেন্টকে আলাদা আলাদা জায়গাতে রিইউজ করতে পারি, মানে তুমি যদি একবার একটা ন্যাপ বারের কম্পোনেন্ট লিখে রাখো, তুমি সেটাকে অন্যান্য পেজে ইজিলি রিইউজ করতে পারো। এগেন, এই যে রিয়াক্টের মধ্যে রিইউজিবিলিটির কনসেপ্ট, সেই রিইউজিবিলিটির কনসেপ্ট আমরা তখন বুঝতে পারবো খুব ভালো করে যখন আমরা প্রজেক্টস করব, যেখানে আমরা একবারই ন্যাভবারের কোড লিখবো আর আলাদা আলাদা পেজে জাস্ট আমরা ওই ন্যাভবারের কোডটাকে চিপকাবো। কারেক্ট? ওখানে আমরা অ্যাকচুয়ালি এই যে রিইউজিবিলিটি কনসেপ্ট সেটা নিয়ে গো থ্রু করবো। এখন জাস্ট জেনে রাখো যে রিয়াক্টের মধ্যে রিইউজিবিলিটি কনসেপ্ট আছে, অ্যান্ড খুব ভালোভাবে আছে। কারেক্ট? হ্যাঁ স্যার। যেটা তোমাদের প্রত্যেকের একটা খুব বড় কোয়েশ্চেন ছিল, আর যেটার জন্য তোমরা টেলউইন্ডকে হেট করতে, যে ভাই আমাদেরকে কি করতে হচ্ছে, বারবার বারবার সেম লাইন অফ কোড লিখতে হচ্ছে। কারেক্ট? কারণ তখন আমরা এইচটিএমএল এ লিখছিলাম। এইচটিএমএল এ কি করতে হচ্ছে আমাদেরকে, যেখানে যেখানে আছে, ধরো একটা কার্ড বানাচ্ছি,
সেই 6টা কার্ড আছে, তো আমাকে 6টা কার্ডে টেলউইন্ডের পুরো ওই কম্পোনেন্ট, ওই টেলউইন্ড কম্পোনেন্ট না, টেলউইন্ডের ওই প্রপার্টিস গুলোকে লিখতে হচ্ছিল। বাট রিয়াক্ট কি করবে, রিয়াক্ট একটাই কার্ড বানাবে, সেখানে একবারই আমি টেলউইন্ড লিখবো, আর ওটাকে আমি কি করবো, যে 6টা কার্ড থাকে আমি জাস্ট 6বার কম্পোনেন্টটাকে কল করাবো। তো এখানে আমার রিউজেবিলিটি হয়ে গেল। হ্যাঁ। এখানে কি আমাকে বারবার টেলউইন্ড লিখতে হচ্ছে 6বার আলাদা করে? না। তো এই জন্য অ্যাকচুয়ালি তখন টেলউইন্ড করানো হয়েছিল, যে যাতে তোমরা বুঝতে পারো যে টেলউইন্ডের মধ্যে কি ফ্ল আছে, যেটা তুমি এইচটিএমএল আর টেলউইন্ড করলে বুঝতে পারবে। তো যারা পার্টিকুলারলি বলে যে আরে আমি তো এইচটিএমএল জানি, আমি তো সিএসএস জানি, আমি তো বুটস্ট্র্যাপ জানি, ভাই দরকার কি? সিএসএস জানলো, তারপরে বুটস্ট্র্যাপ জানলো, আর এইচটিএমএল এর কম্বিনেশনে ও কি ওটার 100% এফিসিয়েন্ট ইউজ করতে পারবে? সেম ওয়েতে লোকেরা ভুল করে দেয়, ডাইরেক্ট লোকেরা রিয়াক্ট মানে ব্যাকএন্ড শেখে না, আর ডাইরেক্ট রিয়াক্টের পরে জাম্প করে দেয় নেক্সট জেএস এ। কারণ নেক্সট জেএস কি, নেক্সট জেএস নিজের মধ্যে একটা ফুল স্ট্যাক ফ্রেমওয়ার্ক, মানে নেক্সট জেএস এর থ্রু তুমি ফ্রন্ট এন্ডও লিখতে পারবে, যদি আমি মোর প্রিসাইজলি বলি তাহলে তুমি তোমার ক্লায়েন্ট সাইড কোডও লিখতে পারবে, আর তুমি তোমার সার্ভার সাইড কোডও লিখতে পারবে। তাই তুমি জানো অনলি রিয়াক্ট, তারপরে তুমি জাম্প করছো নেক্সট জেএস এ, তুমি কি নেক্সট জেএস এর অ্যাকচুয়াল ইউটিলাইজেশন করতে পারবে? না। কারণ অবভিয়াসলি তুমি ব্যাকএন্ড জানো না, তাহলে নেক্সট জেএস এর মধ্যে ব্যাকএন্ড লেখার যে কেপাবিলিটি, তুমি কোথাও না কোথাও গিয়ে সেটাকে মানে ল্যাগ হচ্ছে সেই জায়গাটা, হ্যাঁ। কারেক্ট? তো এখন ধীরে ধীরে একটু মাইন্ডসেট গুলো ক্লিয়ার হচ্ছে যে কিভাবে কি করতে হবে। আই আই হোপ এই জিনিসগুলো যখন তুমি জাভাস্ক্রিপ্ট করছিলে তখন এই জিনিসগুলো এতটা লেভেলে তোমার মানে এতটা লেয়ারিং এ তুমি জিনিসগুলো জানতে না। বাস এটাই ম্যাটার করে, এটাই ম্যাটার করে। সো যেটা বলছিলাম, যে দ্য অ্যাবিলিটি টু অ্যাসাইন প্রায়োরিটি টু ডিফারেন্ট টাইপস অফ আপডেটস। এগেন একটু প্রিভিয়াস জাভাস্ক্রিপ্টে চলে আসি। জাভাস্ক্রিপ্টে আমরা কল স্ট্যাকের ভিডিও যখন কমপ্লিট করেছিলাম, ভিডিও ইউটিউবার হয়ে গেছি লেকচার, যখন আমরা পার্টিকুলারলি কল স্ট্যাকের লেকচার করিয়েছিলাম, তখন আমরা কি দেখেছিলাম যে আমাদের কাছে আলাদা আলাদা কিউজ থাকে, কারেক্ট? প্রায়োরিটি কিউ, আরো কি ছিল, কলব্যাক কিউ, এরকম আলাদা আলাদা জায়গাতে জাস্ট কিউ এর আলাদা আলাদা নাম থাকে। তো আমরা কি দেখেছিলাম, যে প্রায়োরিটি কিউ এর মধ্যে যদি কোনো রকম প্রসেস থাকে, তাহলে ওটা কি হয়, সব থেকে আগে কল স্ট্যাকে যায়, কারণ ওটার প্রায়োরিটি নর্মালের থেকে বেশি হয়, কারেক্ট? তো এইভাবে আমরা কি করতে পারি, অ্যাসাইন করতে পারি আমাদের আপডেটসকে, যে কোন আপডেটটা বেশি ইম্পর্টেন্ট, কারেক্ট? যেরকম আমি তোমাকে যদি একটা নর্মাল এক্সাম্পল দিয়ে বলি, সঞ্চারী ধরো তুমি একটা ওয়েবসাইট বানালে, আগের দিন আমরা ইউজ এফেক্ট হুকের একটা বেসিক ওভারভিউ নিয়েছিলাম, যেখানে আমাদের অনেক কনফিউশন ছিল, টু বি অনেস্ট তোমার এন্ড থেকে তো ছিলই, প্লাস আমিও নিজে জানি যে যেই লেভেলে আমি করেছি সেই লেভেলে কনফিউশন হওয়া কথা, কারেক্ট? কুল। সো ওখানে আমরা জাস্ট একটা টার্ম শিখেছিলাম, যে যখন আমরা আমাদের যে কোনো একটা ওয়েবসাইটকে সার্ভ করব, সবার ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের ব্যাক এন্ড থেকে ডেটাটাকে সার্ভ করে ফ্রন্ট এন্ডে, মানে ব্যাক এন্ড থেকে আমাদের ডেটাটাকে ফেচ করে ফ্রন্ট এন্ডে ভিজুয়ালাইজ করানো, কারেক্ট? তো এটা সব থেকে বেশি প্রায়োরিটি। এরপরে সঞ্চারী ধরো তোমার কোন বাটনের কি কালার আছে না আছে, সেগুলো তো লিস্ট প্রায়োরিটি। আগে ইউজার ওয়েবসাইট খুলে কি দেখতে পারবে, তোমার ব্যাক এন্ডের ডেটা দেখতে পারবে, কারেক্ট? তো এই জন্য আমরা প্রায়োরিটিও অ্যাসাইন করতে পারি, কারেক্ট? কুল। এরপরে আমরা পরের টপিক আসি। আচ্ছা টাইম আছে তো, কারণ টাইম লাগবে একটু। ঠিক আছে। Fiverr introduces several novel concepts are difficult to grow solely by looking at the code। মানে ফাইবার কি অনেক আমাদের কাছে নোবেল ডিফিকাল্ট প্রবলেম নিয়ে আসে, যেগুলো দেখে আমাদের লিটারালি একটু ভয় কাইন্ড অফ লাগে, যে ভাই কিভাবে কি হচ্ছে, কারণ এই জিনিসটাকে বোঝা অতটা সোজা নয়। This document began as a collection of notes I took and I followed along with Fiverr implementation in React project। মানে যে রেপোজিটরিটা বানিয়েছে সেও কি করেছে, অফিসিয়াল জায়গা থেকে পড়েছে, আর সেখান থেকে কনসাইজ করে জিনিসগুলো লিখেছে। তো লিটারালি শাউট আউট এরকম ধরনের যারা ওপেন সোর্সে কমিউনিটিতে কন্ট্রিবিউট করে, সিরিয়াসলি তারাই অ্যাকচুয়ালি কমিউনিটিকে সার্ভ করছে। আর তুমি যদি দেখো এই আর্টিকেলটা খুব সিম্পল ওয়েতে লেখা রয়েছে, মানে
অ্যাজ আ ফ্রেশার লেভেল আমি বলবো না, বাট যে একটু একটু রিয়াক্ট জানে, রিয়াক্টের আন্ডার দ্য হুড কনসেপ্ট জানে, খুব ভালো পেতে এই জিনিসটা লেখা আছে। তো এরকম ওপেন সোর্সে অনেক কমিউনিটি, মানে অনেক লোকেরা আছে যারা পার্টিকুলারলি দারুণ দারুণ কন্ট্রিবিউট করে, বাট যেহেতু তারা কোনো রকম একটা রিনোন ফেস না, আমরা জাস্ট তাদেরকে খুঁজি না। কারেক্ট। Yes, sir. তো এবারে দেখো কি লিখেছে। I'll attempt to use the plainest language possible and to avoid jargons by explicitly defining key terms. I will also line heavily to external resources when possible. ঠিক আছে, এইসব ইয়ে লিখেছে, দরকার নেই। যেটা আসছি, প্রি রিকোজিটস, যে আমাদের ফাইবারকে বোঝার জন্য প্রি রিকোজিটস কি কি হতে পারে। প্রি রিকোজিটস মানে আমাদেরকে কি কি জানতে হবে। আই স্ট্রংলি সাজেস্ট দ্যাট ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য ফলোয়িং রিসোর্সেস বিফোর কন্টিনিউইং। তুমি এই বিফোর যে ইয়েগুলো আছে, মানে সরি, তুমি যে এই বিলো যে জিনিসগুলো আছে সেগুলো জানবে। কি কি? React components, elements, and instances. Components is often a overloaded term. Components কি জাস্ট টার্ম করা হয় একটা ওভারলোডেড টার্ম অনুসারে। A firm grasp of this term is crucial. দরকার নেই, বাট এই টার্মটা জানা ইম্পর্টেন্ট, কারণ এর আগে যখন আমরা লেকচারগুলো নিয়েছিলাম জাস্ট বলেছিলাম যে কম্পোনেন্ট ইজ নাথিং বাট জাস্ট আ অ্যাবিলিটি টু প্রেজেন্ট ইয়োর জাভাস্ক্রিপ্ট ইন ইয়োর এইচটিএমএল, কারেক্ট, যেখানে তুমি বোথ জিনিসটা লিখতে পারবে। কারেক্ট। তো এখানেও জাস্ট ওটাই বলেছে যে তুমি অ্যাটলিস্ট একটা কম্পোনেন্টের বেসিক ওভারভিউ জানা উচিত, যে কম্পোনেন্ট কি হয় না হয় সেটা। সেকেন্ড, রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন কি? এ হাই লেভেল ডেসক্রিপশন অফ রিয়াক্ট রিকনসিলিয়েশন অ্যালগোরিদম। এরপরে এই যে ফাইবার, এই ফাইবার যে অ্যালগোরিদমের ওপরে বেস করে চলছে সেটাই কি রিকনসিলিয়েশন অ্যালগোরিদম। ঠিক আছে, এটা একটা হাই লেভেল ডেসক্রিপশন, মানে ফাইবারকে চালানোর জন্য মেন দায়ীকে এই রিকনসিলিয়েশন অ্যালগোরিদম। ঠিক আছে, Sir, reconciliation. আসবো আসবো, জাস্ট এখন একটা ওভারভিউ নিচ্ছি। রিয়াক্ট বেসিক থিওরিটিক্যাল কনসেপ্টস আর ডেসক্রিপশন অফ, আমরা জাস্ট এখন প্রিরিকোজিট পড়ছি, এগুলোর ব্যাপারে প্রত্যেকটা ডিটেলসে আসবো। A description of conceptual models of React without implementation burden. Some of this may not make sense on first reading. That's okay. It will make more sense with time. কত ভালো করে লেখা আছে লিটারালি, মানে আমি যখন এই আর্টিকেলটা দেখি না, আমার মনে হয় যে আমাদের মতো কেউ লিখেছে, যে যে নিজে প্রবলেমগুলোকে ফেস করেছে তারপরে এই জিনিসগুলোকে লিখেছে। লিটারালি খুবই ভালো একটা আর্টিকেল। অ্যান্ড আমিও পার্টিকুলারলি এখান থেকেই পড়েছি, এটা নয় যে আমি কোনো বাইরের থেকে পড়েছি, আমিও এখান থেকেই পড়েছি। পে স্পেশাল অ্যাটেনশন টু দ্য সেকশন অন স্কেডিউলিং, যেটা বললাম, পে স্পেশাল অ্যাটেনশন টু সেকশন অন স্কেডিউলিং, কারেক্ট। সেই জন্য যখন যখন তোমাদের ইভেন আমি জাভাস্ক্রিপ্টও করাতাম, আমি স্কেডিউলিং এর ওপরে খুব ফোকাস করতাম যে কিভাবে জিনিসগুলোকে স্কেডিউল করানো হয়। কারণ মাইন্ডসেটটা আমাদের থাকে যে স্কেডিউলিং কোথায় থাকে, অনলি অপারেটিং সিস্টেমে। ব্রাউজারও স্কেডিউলিং থাকে, সব জায়গাতে স্কেডিউলিং থাকে, স্কেডিউলিং ছাড়া কোনো জিনিস পসিবল নয়। তো এখানেও কি বলেছে, পে স্পেশাল অ্যাটেনশন টু সেকশন অন স্কেডিউলিং। রিলেট করতে পারছো? Yes, sir. বাস এটাই জাস্ট ইম্পর্টেন্ট, রিলেট করা চাই। It does a great job of explaining the way of React Fiber. ঠিক আছে, এরপর আসছি what is reconciliation. Reconciliation, the algorithm React uses to diff one tree with the another to determine which parts needs to be changed. এক্সপ্লেন করতে হবে। দুটো ট্রি আছে, ভার্চুয়াল ট্রি, রিয়েল ট্রি। কি করছে এই রিকনসিলিয়েশন অ্যালগোরিদম? জাস্ট একটা ডিফিনিং অ্যালগোরিদম পারফর্ম করছে টু কম্পেয়ার দ্য অরিজিনাল অ্যান্ড দ্য ভার্চুয়াল ওয়ান। যেই পোর্শনগুলো আমাদের চেঞ্জ হচ্ছে সেই পোর্শনগুলোকে ও কি করে দিচ্ছে, ভার্চুয়াল ডমের মধ্যে, সরি, রিয়েল ডমের মধ্যে চেঞ্জ করে দিচ্ছে টু রিফ্লেক্ট দোজ চেঞ্জেস। কারেক্ট। তো খুব ইজিয়ার ওয়েতে ওয়ান লাইনে লেখা আছে, দ্য অ্যালগোরিদম রিয়াক্ট ইউজেস টু ডিফ ওয়ান ট্রি উইথ অ্যানাদার। একটা ট্রি এর সঙ্গে অন্য ট্রি এর মধ্যে যে ডিফারেন্সিয়েশন গুলো আছে সেগুলোকে কি করছে, কম্পেয়ার করছে টু ডিটারমাইন, এই সিদ্ধান্তে আনার জন্য, which parts needs to be changed, যে আমি কোন জায়গাগুলোকে চেঞ্জ করব সেগুলো যাতে আমার প্রপারলি ডিটারমাইন করা যায়। ক্লিয়ার? Yes, sir. কুল। Update, a change in the data
ইউজ টু রেন্ডার আ রিয়াক্ট অ্যাপ, মানে ডেটার মধ্যে যদি কোনো রকম চেঞ্জ হয় কি হবে, পুরো অ্যাপটা রি রেন্ডার হবে। পুরো অ্যাপ রি রেন্ডার হবে, অবভিয়াসলি হবে। আগের দিন আমরা ইউজ এফেক্টটা দেখছিলাম, যখন আমরা কি করিনি, ডিপেন্ডেন্সি অ্যারের মধ্যে কোনো রকম কিছু পাস করিনি, তখন কি হচ্ছিল, যে কোনো আপডেটে পুরো ইউআই কি হচ্ছিল, মানে পুরো ইউআই তো বলবো না, হ্যাঁ যে কোনো আপডেটে পুরো ইউআই রি রেন্ডার হচ্ছিল। সেই জন্য যতবার আমরা ওই ইনক্রিজে ক্লিক করছিলাম বা ডিক্রিজে ক্লিক করছিলাম, কনসোলে প্রিন্ট হচ্ছিল হেই দিস ইজ ইনসাইড ইউজ এফেক্ট সামথিং, কারেক্ট। বাট সেটাকেই আমরা একটু অপটিমাইজ করে দিলাম কখন, যখন আমরা বললাম যে যখন ভাই ডিপেন্ডেন্সি অ্যারের মধ্যে ডিক্রিজটা ক্লিক হবে, তখনই ইউআই মানে রি রেন্ডার হবে, বা তখনই ওই ফাংশনটা আবার করে কল হবে। তখনও কি করলো, ইনক্রিজে যখন আমরা ক্লিক করছিলাম, ইউআই কে কি রিপ্রেজেন্ট করছিল না, দরকার নেই, কারেক্ট। তো একটা অন্যটার সাথে খুব ভালো চেনিং এ আছে, খুব প্রপার চেনিং এ করা আছে। ইউজুয়ালি দ্য রেজাল্ট অফ সেট স্টেট, যখনই স্টেট চেঞ্জ হবে তখনই কি হবে, রি রেন্ডার হবে, ইভেনচুয়ালি রেজাল্টস ইন রি রেন্ডার। তো আগের দিন যে কনসেপ্ট গুলো কনফিউজিং লাগছিল, ক্লিয়ারিটি আসছে ধীরে ধীরে? কোনো কোশ্চেন টিল নাও? Cool. The central idea of React API to think the updates if they cause the entire app to re-render. Entire app re-render is very, মানে যেটা এর আগে অনেকবার বলেছি, ডেটাবেস কল যেরকম একটা খুব কস্টলি অপারেশন, সেরকম বারবার যদি তুমি ইউআই কে রি-রেন্ডার করো সেটাও খুব একটা কস্টলি, সেজন্য বারবার পুরো ইউআই কে কি করতে নেই, রি-রেন্ডার করা দরকার নেই। This allow developer to reason declaratively rather than worry about how to efficiently transition the app from any particular state to another. মানে ডেভেলপারদের কি করতে হয় না, এইসব নিয়ে ভাবতেই হয় না যে স্টেট কিভাবে চেঞ্জ হচ্ছে না হচ্ছে। আন্ডার দ্য হুড কি করছে, রিয়াক্ট এগুলো নিজের মতো করে ম্যানেজ করছে, কারেক্ট। কারণ আমরা দেখেছিলাম যে যখন আমরা ইনক্রিজে ক্লিক করছিলাম, ওই যে সেট কাউন্ট কি করছিল, আপডেট করছিল 14টা জায়গাতে বাটন গুলোকে, কারেক্ট। আমরা একদম ভাবছি না যে আমাদেরকে কোন জায়গার কি নিতে হবে, গেট এলিমেন্ট বাই আইডি করে কতগুলো জায়গাতে আমাদের ওই ভ্যালুটা আছে, দেন আমরা প্রত্যেকটা জায়গাতে ফেচ করিয়ে কল করাবো। ম্যানুয়ালি জাভাস্ক্রিপ্ট হলে করতে হতো, বাট ওখানে আমরা কি করছি, স্টেট দিয়ে দিচ্ছি, আর স্টেটের সাথে লিঙ্ক করে দিচ্ছি সব ভেরিয়েবল গুলোকে, তো একটা বাটনে ক্লিক করছি 15টা জায়গায় আপডেট হয়ে গেল। তার মানে ডেভেলপারকে কি করতে হচ্ছে না, অ্যাডিশনালি ভাবতেই হচ্ছে না স্টেটস কে নিয়ে। সেই জন্য এখানে লিখেও রেখেছে যে রাদার দ্যান ওয়ারি অ্যাবাউট হাউ টু এফিসিয়েন্টলি ট্রানজিশন। ট্রানজিশন মানে এটা নয় যে সবসময় এই ফিল্টার হচ্ছে এই হচ্ছে সেটা নয়, ট্রানজিশন মানে হচ্ছে যে একটা প্রপার স্টেট থেকে আমি অন্য স্টেটে চেঞ্জ করছি, সেটাই হচ্ছে আমার ট্রানজিশন। দ্য অ্যাপ ফ্রম এনি পার্টিকুলার স্টেট টু আনাদার, লাইক ফ্রম এ টু বি, বি টু সি, সি টু এ, অ্যান্ড সো অন। ক্লিয়ার? Cool. Actually, re-render the entire app on each change only works for a trivial apps, for the most trivial apps in real world app. Actually, re-rendering the entire app on each change only works for most trivial apps in real world app. মানে যে কোনো চেঞ্জেসের জন্য পুরো ইউআইটাকে রি-রেন্ডার করা, এটা কোয়াইট ট্রিভিয়াল, অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা হয়। ইটস প্রোহিবিটলি কস্টলি ইন টার্মস অফ পারফরমেন্স। এটা কি করে, এটা আমার পারফরমেন্সকে একটা হাই কস্টে নিয়ে যায়, কারেক্ট। কারণ যে কোনো ছোট ছোট চেঞ্জেসের জন্য তুমি কি করছো, ইউআই কে রি-রেন্ডার করছো, আর যদি তোমার ওই পার্টিকুলারলি অ্যাপটা হয় রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ, তাহলে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপে কি হবে, কস্টিং যাবে, সেজন্য এটা তোমার ওভারঅল কস্টিংকে বাড়িয়ে দিচ্ছে। React has optimization which create an appearance of whole app re-rendering while maintain a great performance. React কি করছে, React এর কাছে নিজের কিছু অপটিমাইজেশন লেখা থাকে, যেটা থ্রু কি হয় না, এই যে এন্টায়ার অ্যাপ, সেই এন্টায়ার অ্যাপটাকে রি-রেন্ডার করার কোনো দরকার পড়ে না, সেই জন্য এটা একটা হাই পারফরমেন্স আমাদেরকে দেয়। The bulk of these optimizations are part of process called reconciliation. এই bulk of optimization এগুলো কি পার্ট অফ প্রসেস, যেটাকে কি বলা হচ্ছে, reconciliation. ক্লিয়ার? কোনো জায়গায় কোনো ডাউট? কুল। সো এরপরে রিকনসিলিয়েশন অ্যালগোরিদম বিহাইন্ড
what popularly understood as কি ভার্চুয়াল ডম। virtual DOM. তাহলে যেটা বললাম যে ভার্চুয়াল ডম প্রিভিয়াসলি ইউজ করা হতো, এখনকার দিনে কি হচ্ছে পুরোই ভার্চুয়াল ডমের যা যা কনসেপ্ট ছিল পুরোটাকে মডিফাই করে রিরাইট করে লেখা হয়েছে, and সেটাকেই আমরা কি নামে জানি, রিকনসিলিয়েশন। A high level description goes something like when you render a React application, যখন আমরা একটা React অ্যাপ্লিকেশনকে রেন্ডার করব, a tree of nodes that describe the app is generated and save the memory। একটা ট্রি অফ নোড যেটা আমাদের অ্যাপকে ডেসক্রাইব করবে সেটা জেনারেটেড হয় আর আমাদের মেমোরিকে সেভ করে। দিস ট্রি ইজ ফ্লাশড টু দ্য রেন্ডারিং এনভায়রনমেন্ট। এই ট্রিটা কি হয়, ফ্লাশড হয়ে যায় রেন্ডারিং এনভায়রনমেন্টে। ফ্লাশড মানে চলো দেখি, ফর এক্সাম্পল ইন কেস অফ ব্রাউজার অ্যাপ্লিকেশন, যে কোনো ব্রাউজার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি আমরা বলি, ইটস ট্রান্সলেটেড টু সেট ডম অপারেশনস। অবভিয়াসলি ব্রাউজারের মধ্যে যদি আমরা কোনো জিনিসকে চেঞ্জ করতে চাই আমাদেরকে কি করতে হবে, ডম অপারেশন পারফর্ম করতে হবে, কারণ এইচটিএমএল এর মধ্যে নিজের কোনো ক্যাপাবিলিটি নেই যে ও ডাইনামিক্যালি জিনিসগুলোকে চেঞ্জ করবে, কারেক্ট? তাহলে ওখানে কে তোমাকে জিনিসগুলোকে প্রোভাইড করবে, ডম। ডম মানে কি, ডকুমেন্টের মধ্যে আমাদের যে স্ক্রিপ্টস থাকে সেই স্ক্রিপ্টস গুলো রেসপন্সিবল টু চেঞ্জিং দ্য ইউআই, কারেক্ট? when the app updated, খুব ইম্পর্টেন্ট লাইন, যখন আমাদের অ্যাপ আপডেট হবে, a new tree is generated। কি হবে, একটা নতুন ট্রি জেনারেট হবে, কোথায়, ভার্চুয়াল ডমে। ভার্চুয়াল ডমে একটা নতুন ট্রি ইয়ে হবে, অ্যান্ড দ্য নিউ ট্রি ইজ ডিফড উইথ দ্য প্রিভিয়াস ট্রি। প্রিভিয়াস ট্রি মানে যেটা অ্যাকচুয়াল ডমের মধ্যে প্রেজেন্ট আছে। কি হচ্ছে, দুটোর মধ্যে একটা কম্প্যারিজন স্টার্ট হচ্ছে যে ভাই একটা নতুন কম্পোনেন্ট এলো, সেটার জন্য একটা পুরো কি হলো, ভার্চুয়াল ট্রি ক্রিয়েট হলো, আর আমার ইউআই এর মধ্যে ব্রাউজারের মধ্যে অ্যাকচুয়াল যে ডম ট্রি আছে সেই দুটোর মধ্যে এরপরে কম্পেয়ার হচ্ছে ইউজিং ডিফিনিং অ্যালগোরিদম। সেই ডিফিনিং অ্যালগোরিদমটা কার মধ্যে কনসিডার করা, মানে কার মধ্যে লেখা আছে, রিকনসিলিয়েশন, কারেক্ট? তাহলে নিউ ট্রি ইজ ডিফড উইথ দ্য প্রিভিয়াস ট্রি অ্যান্ড কম্পিউট উইচ অপারেশনস আর নিডস টু আপডেটেড। আর কম্পেয়ার করা হয়, কম্পিউট করা হয় যে কোন অপারেশন গুলোকে অনলি আমাকে আপডেট করতে হবে। তো এইভাবে আমার অ্যাপ রেন্ডার হয়। তাহলে এখানে শুধুমাত্র এইটুকু পোর্শন থেকে আমরা কি কি শিখে গেলাম, ভার্চুয়াল ডম শিখে গেলাম, রিকনসিলিয়েশন শিখে গেলাম, ডিফিনিং অ্যালগোরিদম শিখে গেলাম, আর অ্যাকচুয়াল ডম আর ভার্চুয়াল ডমের মধ্যে কি করে আমার জিনিসটা কম্পেয়ার করা হয় সেটাও জেনে গেলাম, কারেক্ট? কোয়াইট বোরিং, লাইন বাই লাইন পড়ছি। না স্যার। চলো ঠিক আছে, একটু তো বোরিং লাগতে পারে, ঠিক আছে সহ্য করে নাও একটু। অলদো ফাইবার ইজ আ গ্রাউন্ডেড আপ রিরাইট অফ কনসিলার। ফাইবার কি, ফাইবার হচ্ছে এই রিকনসিলারের একদম গ্রাউন্ড আপ রিরাইট, মানে রিকনসিলিয়েশন অ্যালগোরিদম কি একটা হাই লেভেল ওভারভিউ, আর ফাইবার কি, ফাইবার হচ্ছে একদম লোয়ার লেভেলে, একদম লোয়ার লেভেলে। মানে উপস পড়েছো, হ্যাঁ। নেটওয়ার্ক পড়েছো, না স্যার। নেটওয়ার্ক, নেটওয়ার্ক চলছে, ওএসআই মডেল পড়েছো, না স্যার। ওকে। জাস্ট তুমি এটাকে ট্রিট করতে পারো যে রিকনসিলিয়েশন কি, রিকনসিলিয়েশন হচ্ছে একটা টপ লেভেল ওভারভিউ, অ্যান্ড বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, তোমার ফাইবার কাজ করছে, মানে ওটা একদম লো লেভেল আর্কিটেকচারে। যেরকম আমরা জানি যে অ্যাবস্ট্রাকশন, উপসে আমরা অ্যাবস্ট্রাকশন পড়েছি, তো অ্যাবস্ট্রাকশন কি, অ্যাবস্ট্রাকশন হচ্ছে যে আমরা আমাদের সিক্রেট ক্রেডেনশিয়ালস তো বলবো না, আমরা আমাদের যে ইন্টারনাল ওয়ার্কিং সেই ইন্টারনাল ওয়ার্কিংটাকে বাইরে এক্সপোজ করবো না। ওর কাছে জাস্ট এইটুকু ধারণা থাকবে যে চলো ঠিক আছে এক্সেলারেটারে ক্লিক করলে, মানে প্রেস করলে আমাদের যে ভেহিকল, সে ভেহিকল সামনের দিকে ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, যদি আমরা ব্রেক করি তাহলে ওটা স্টপ হবে। বাট ইন্টারনালি ওই জিনিসটা কি করে কাজ করছে সেটা কে প্রোভাইড করছে, ওই অ্যাবস্ট্রাক্ট লেয়ারটা। তার মানে ফাইবার কি, ফাইবার হচ্ছে জাস্ট অ্যান অ্যাবস্ট্রাক্ট, মানে অ্যাবস্ট্রাক্ট ইমপ্লিমেন্টেশন অফ দ্য রিয়াক্ট কনসিলিয়েশন অ্যালগোরিদম। গট ইট? কুল। এরপর আরেকটু পড়ি। ডিফারেন্ট কম্পোনেন্টস টাইপস আর assumed to generate substantially different trees. React will not attempt to different them but rather replace the old tree completely। এরপরে যেখানে যেখানে আমার পুরো নতুন করে কমপ্লিট, মানে নতুন করে ট্রি ইয়ে হচ্ছে, মানে যেখানে আমার কম্পেয়ার করে কোনো লাভই নেই, আমি জানি যে এই মানে এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্টের মধ্যে কোনো রকম মিল নেই, কোনো কিছুর মিল নেই, তাহলে সেখানে রিয়াক্ট কি করে না, রিয়াক্ট উইল নট অ্যাটেম্প টু differentiate them but rather replace
দ্য ওল্ড ট্রি কমপ্লিটলি, মানে যে পুরোনো ট্রি আছে সেই পুরোনো ট্রিটাকে, ওল্ড ট্রি মানে কাকে বলছি, ডমের মধ্যে যে এক্সিস্ট করছে অ্যাকচুয়াল ডমের মধ্যে। নিউ হ্যাঁ ট্রি মানে কি, যেটা ভার্চুয়াল ডমে আমার ক্রিয়েট হয়েছে। তাহলে দুটোর মধ্যে যদি কোনো রকম মিল না থাকে, রিয়াক্ট কি করে না, রিয়াক্ট চেষ্টাও করে না দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশন খোঁজা, ডাইরেক্ট কি করে, ভাই ওট রিপ্লেস হ। জানতে পেরে গেলাম। এরপরে আরেকটা জিনিস, diffing of list is performed using key. Keys should be stable, predictable and unique. প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আছে। আমি প্রোডাকশনে কাজ করছিলাম একটা টাইমে, তো ওখানে আমি জানতাম না যে রিয়াক্টের মধ্যে কিজের কি ইম্পর্টেন্স আছে। তো আমরা জাভাস্ক্রিপ্টে যারা পার্টিকুলারলি মানে জাভাস্ক্রিপ্ট করে নর্মাল যারা রিয়াক্টে প্রথম প্রথম জাম্প করি, তখন আমরা জানি যে ঠিক আছে চলো ম্যাপ করাতে হবে, ঠিক আছে ম্যাপ করে দেবো, ম্যাপের মধ্যে প্রত্যেকটা এলআই থাকবে, কারেক্ট। কি যায় আসছে, মানে ধরো তোমার কাছে 20টা এলআই আছে, তুমি ইয়ে করলে অ্যারে ডট ম্যাপ, আর প্রত্যেকটা জায়গাতে তুমি এলআই কে ইয়ে করছো, কারেক্ট। এরপরে রিয়াক্ট কি করবে, রিয়াক্টের মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি যে একটা কম্পেয়ারিং চলছেই। তো সেখানে তুমি যদি প্রত্যেকটা এলিমেন্টকে একটা ইউনিক কি অ্যাসাইন না করো, ধরো তোমার কাছে 20টা এলআই আছে, বাট ওটা কম্পেয়ার করতে পারছে না যে কোন এলআইটার সাথে কোনটা কি, অবভিয়াসলি করতে পারবে না, কারণ ওদের মধ্যে কোনো একটা ইউনিক আইডেন্টিটি নেই। তো এই জন্য আমার একবার প্রোডাক্ট ইয়ে হয়ে গেছিল, মানে পার্টিকুলারলি মানে আমি যখন অ্যাপটাকে রেন্ডার করাচ্ছিলাম, তখন আমার ব্রাউজারে একটা এরার আসছিল যে কি মাস্ট বি ইউনিক সামথিং কিছু, আর আমার পার্টিকুলারলি অ্যাপটা রেন্ডার হচ্ছিল না। তো তখন আমি এই জিনিসটা ফেস করেছিলাম, আর এই জিনিসটা থেকে এভাবে বেরিয়েছিলাম যে আচ্ছা, কিজ দেওয়াটা ইম্পর্টেন্ট। কারণ রিয়াক্ট যদি এই কম্পেয়ারিংটাকে চালিয়ে যেতে চায়, তাহলে ওকে কি করতে হবে, ওকে ইউনিকলি ডিফাইন করতে হবে যে ভাই এই এলআইটার আইডি হচ্ছে 1, এই এলআইটার আইডি হচ্ছে 2, এই এলআইটার আইডি হচ্ছে 3, কারেক্ট। এরকম করে আমাদেরকে কিজ দিতে হয়, কিজ দিতে হয়। আচ্ছা, আমরা কি যখন ওই ন্যাভবারের প্রজেক্টটা করেছিলাম, সেই ন্যাভবারের প্রজেক্টটার মধ্যে আমরা কিজ ইউজ করেছিলাম? হ্যাঁ স্যার। জাস্ট গিভ মি আ সেকেন্ড। রিয়াক্ট। হুম, সো কোথায় আমাদের ন্যাভবার? app.jsx, navbar.jsx, কারেক্ট। তো এখানে আমরা কি পাস করেছিলাম, কারণ আমাদের কাছে কটা এলআই ক্রিয়েট হতো, 5টা থেকে 6টা, 6টা আই হোপ। তো হ্যাঁ 6টাকে কি করে আমরা আলাদা করে ডিফারেন্সিয়েট করব, ইউজিং কি। তাহলে প্রথমটার মধ্যে ইন্ডেক্স চলে আসবে কত, 0, পরেরটাতে 1, তারপরেরটাতে 2, এরকম করে চলে আসবে। তাহলে এভাবে আমার কি হচ্ছে, রিয়াক্টের আর কোনো রকম প্রবলেম হচ্ছে না জিনিসটাকে ভিজুয়ালাইজ করার। সেই জন্য ডিফিনিং অফ লিস্ট, বারবার করে বলছি লিস্ট। এরপরে লিস্ট মানে কি, আরে পাইথনে জাস্ট বলে লিস্ট, জাভাস্ক্রিপ্টে অ্যারে, ঠিক আছে। Diffing of হ্যাঁ স্যার। lists is performed using keys. Keys are stable, predictable and unique. Use case বুঝতে পেরে গেছি? হ্যাঁ স্যার। Cool. Reconciliation versus rendering. এরপর এই জিনিসটা একটু দেখি যে reconciliation versus rendering কি। তাহলে the DOM is just one of the rendering environment. DOM কি, একটা আমাদের rendering environment. React can render to, মানে React কি করে, React যেটা through render হয়। The other major target being native iOS and Android views via React Native. এরপরে যেরকম ওয়েবের জন্য ডম আছে, সেরকম রিয়াক্ট নেটিভে যারা ডেভেলপ করছে তাদের জন্য আলাদা এরকম কিছু একটা থাকবে। ডম মানে কি, ডকুমেন্ট অবজেক্ট মডেল। কোথায় থাকে, ব্রাউজারের মধ্যে থাকে, ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য থাকে, বাট সিমিলার গোস টু যারা মোবাইল অ্যাপ বিল্ড করছে ইউজিং রিয়াক্ট নেটিভ, সেখানেও এই ভার্চুয়াল ডমের কনসেপ্টটা থাকে, ঠিক আছে। দ্য রিজন ক্যান সাপোর্ট মেনি টার্গেটস, দরকার নেই, এখান থেকে দেখি যে আচ্ছা ঠিক আছে চলো পড়েই নি। The reason it can support so many targets is because React is designed so that conciliation and rendering are separate phases. এই জন্য পার্টিকুলারলি এই জিনিসটাকে করা হয়েছে যাতে কনসিলেশন, রিকনসিলিয়েশন অ্যান্ড রেন্ডারিং এই দুটো আলাদা আলাদা ফেজের মধ্যে হয়, এই দুটো একে অন্যের সাথে কি না করে যায়, কোলাইড না, মানে কোল্যাপস না করে যায়, ঠিক আছে। দ্য রিকনসিলার ডাজ দ্য ওয়ার্ক টু কম্পিউটিং which parts of a tree have to change. রিকনসিলার কি করে, যেটা বললাম যে রিকনসিলারের
বিহাইন্ড দ্য সিন অ্যালগোরিদম কি চলছে, একটা ডিফিনিং অ্যালগোরিদম চলছে, যে ডিফিনিং অ্যালগোরিদমের কাজ কি, জাস্ট চেক করা যে কোন পোর্শনটা আমার চেঞ্জ করতে হবে। তার মানে রিকনসিলারের অ্যাকচুয়ালি কাজ কি, টু কম্পিউটিং which parts of a tree needs to be changed, correct? And rendering phase কাজ কি, the renderer then uses that information to actually update the rendered app। তার মানে রেন্ডার কি, যে রিকনসিলার একবার যদি ডিফাইন করে দেয় যে ভাই রেন্ডার শোন, এই H1টাকে আপডেট করতে হবে, তাহলে রেন্ডার কি করবে, সেই ইনফরমেশনটাকে নিজের কাছে নিয়ে আলটিমেটলি ইউআই এর মধ্যে আপডেট করবে, কারেক্ট? তার মানে দুটো কি চলছে, দুটো আলাদা আলাদা ভাবে চলছে। একটার আউটপুটের উপরে ডিপেন্ড করে আরেকজনের ইনপুট চলছে। কার আউটপুট? রিকনসিলারের আউটপুট কে টেক করছে, রেন্ডার টেক করছে, দেন কম্পিউট করছে, কারেক্ট? আচ্ছা, এই যে ইনপুট আউটপুটের কথা বললাম, এটা অ্যাকচুয়ালি সফটওয়্যার টেস্টিং এর একটা ফেজের মধ্যে পড়ে। সফটওয়্যার টেস্টিং নিয়ে কিছু জানা আছে? No, sir. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়া হয়েছে? না স্যার, চলছে। চলছে? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কখনো ডিসকাস করা যাবে এই জিনিসটা নিয়ে। হুম, uh, this separation means that React DOM and React Native can their own renderers while sharing same reconciler provide by React Core। মানে আলটিমেটলি কি হচ্ছে, এই রিয়াক্ট কোরই প্রোভাইড করছে এই যে রিকনসিলার অ্যান্ড রেন্ডারকে, বাট ডিভাইস ওরিয়েন্টেড। যদি ওয়েবের জন্য যাই রিয়াক্ট ডম, অ্যান্ড যদি মোবাইলের জন্য যাই রিয়াক্ট নেটিভ, কারেক্ট? ফাইবার রি-ইমপ্লিমেন্টস দ্য রিকনসিলার। ফাইবার কি করছে, এই রিকনসিলারকে রি-ইমপ্লিমেন্ট করেছে। ইট ইজ নট প্রিন্সিপালি কনসার্নড উইথ রি-রেন্ডারিং। এটার মেন প্রিন্সিপাল রি-রেন্ডারিং নয়, দো রি-রেন্ডার্স উইল নিডস টু চেঞ্জ টু সাপোর্ট অন দ্য নিউ আর্কিটেকচার। নতুন আর্কিটেকচার এবার দেখো ধীরে 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 জিনিসগুলোকে আরো মডিফাই করা হচ্ছে, যেগুলো ফাইবার কি করছে, আরো নিজের সঙ্গে সুটেবল জিনিস নিয়ে আসছে। ঠিক আছে, দরকার নেই অত। স্কেডিউলিং কি, প্রসেস ডিটারমাইন্স when work should be performed। জানি work কি, any computations that must be performed। work is usually the result of an update। work কি, একটা রেজাল্ট কোনো আপডেটের। এরপরে এখানে আমাদের কিছু ডিজাইন প্রিন্সিপালস থাকে। এগেন এটার পরে আমি মনে করি না যে খুব একটা বেশি পড়াটা এখন তোমার পক্ষে সুটেবল হবে, কারণ এগেন অনেক জিনিস আছে যেটা তোমাকে আগেও বলেছিলাম যে মেমোরাইজেশন বা এই জাতীয় জিনিসগুলো এখন তুমি বুঝতে পারবে না। ওটার জন্য আমরা একটু হুকস বগেরাগুলো ভালো করে দেখে নিই, তারপরে আমরা এই মেমোরাইজেশনগুলোতে আসবো। ঠিক আছে? এগেন ফাইবার 100% এরাই লিখে দিচ্ছে যে পুরোটা গো থ্রু করা খুব মুশকিল, অ্যান্ড একদম ডিসকারেজ ফিল করো না যদি তুমি বুঝতে পারছো না। ঠিক আছে, আসবো টাইম টু টাইম রিভিজিট করবো। একটু ফাইবারটা দেখে নিই, বেশি টাইম নেবো না। ফাইবার কি, উই আর অ্যাবাউট টু ডিসকাস দ্য হার্ট অফ রিয়াক্ট ফাইবার আর্কিটেকচার। ডিসকাস করে নিয়েছি যে ফাইবার কেন ইম্পর্টেন্ট। ফাইবার কি, ফাইবার রি ইমপ্লিমেন্টেশন অফ রিকনসিলার। Fivers are much lower abstraction than application developers typically think about। Fiverr কি একদম lower level abstraction, correct? If you find yourself frustrated in your attempt to understand it, don't feel discouraged, keep trying, it will eventually make sense। ঠিক আছে, আচ্ছা। লেখাই আছে। তো এগেন আমি অনেকবার এই আর্টিকেল পড়েছি, অনেক জায়গাতেও পড়িয়েওছি, সেই জন্য এই জিনিসগুলো আমার পার্টিকুলারলি মনে আছে। বাট আই হোপ তোমাকেও যদি কালকে জিজ্ঞেস করে যে ভাই কি হচ্ছে রিয়াক্টের আন্ডার দ্য হুড, একটু আমাকে শিখিয়ে দে, তুমি আই হোপ তাকে খুব ডেপলি শেখাতে পারবে। ইভেন গিটহাবের রেপোজিটরি যদি তাকে দেখাও, সে লিটল ভাবে আচ্ছা এরকম ভাবে হয়, ওকে, জানতাম না। তো ঠিক আছে, এরপরে একটু আর একটু দেখে নিই। 15 মিনিটস আছে। হ্যালো, সঞ্চরি, যদি তুমি কিছু বলছো তাহলে তোমার মাইক মিউট আছে। ওকে,
wait for a few minutes. Okay, cool. So 15 minutes আছে যখন আরেকটা ইয়ে পড়ে নি, reconciliation in React, Nikhil, medium article, নিখিল শিন্দে ছিল, আই হোপ নিখিল শিন্দে। স্টার্টিং এ চলে যায় না ভাই। ওকে, নিখিল শিন্দে, এটা একটু দেখি রিকনসিলিয়েশন কি, খুব ইজিয়ার ওয়েতে এখানে নিখিল শিন্দে লিখেছে। এখানে এই জিনিসগুলোকে প্রমোট করা খুব উচিত। তাহলে কি হচ্ছে, কনস্ট্রাক্ট অফ ডম ইন রিয়াক্ট। তাহলে পার্সিং এইচটিএমএল টু কনস্ট্রাক্ট ডম ট্রি, তুমি যে নর্মাল এইচটিএমএল স্ট্রাকচার লিখছো সেই এইচটিএমএল স্ট্রাকচারটা কি করা হচ্ছে, পার্স করা হচ্ছে টুয়ার্ডস দ্য ডম ট্রি। কারণ আলটিমেটলি ব্রাউজার যদি ওটাকে রেন্ডার করতে চায়, ব্রাউজার নর্মাল এইচটিএমএল ও বোঝে না, ও কি বোঝে, ও ট্রি লাইক স্ট্রাকচার বোঝে, যে কমপ্লেক্স ট্রিটা ক্রিয়েট হবে। রেন্ডার দ্য ট্রি কনস্ট্রাকশন কি হয়, এখানে ট্রিটা ক্রিয়েট হয়। এরপরে লেআউট অফ দ্য রেন্ডার ট্রি, এরপরে এখানে কি হচ্ছে, আমার আলটিমেটলি ট্রি এর মধ্যে লেআউটটা ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড ফাইনালি ওটাকে আমরা কি করছি, পেন্ট করছি আমাদের ওয়েবের মধ্যে। কারেক্ট? তার মানে এই চারটে স্টেপের মধ্যে দিয়ে কি হয়, আমাদের যে ডম ক্রিয়েশন হয় রিয়াক্টের মধ্যে সেটা। কারেক্ট? এরপরে ভার্চুয়াল ডম, এগুলো আমরা পড়লাম। এই জাস্ট ছবিটা আমি দেখানোর জন্য তোমাকে নিয়ে আসছি, যে ধরো তোমার ইনিশিয়াল স্টেট কি ছিল, যে 1 2, মানে এই ট্রিটা আছে, ঠিক আছে, এটা প্রিভিয়াস স্টেট, এটা অ্যাকচুয়ালি ডম তুমি ধরে রাখো। এরপরে ডিফিনিং অ্যালগোরিদম বা কম্পিউট ডিফিনিং কি করছে, তোমার একটা নতুন ইউআই যে আসছে বা আপডেট হচ্ছে, সেখানে কি হচ্ছে, এটার সাথে সাথে এটাও চেঞ্জ হচ্ছে। তার মানে এই দুটোর মধ্যে এরপরে কম্প্যারিজন চলছে, এই দুটোর মধ্যে এরপরে কম্প্যারিজন চলছে, যে এই পোর্শন আর এই পোর্শনটার মধ্যে ডিফারেন্স আছে, সঙ্গে সঙ্গে অ্যাড কি হয়েছে, এই পোর্শনটা অ্যাড হয়েছে। কারেক্ট? তো কি হচ্ছে, আলটিমেটলি দুটোকে কম্পিউট করার পরে ওটা রি রেন্ডার হচ্ছে। কারেক্ট? এরপরে ব্রাউজ ডমের মধ্যে আমরা এই এফেক্টটাকে ডাইরেক্টলি দেখতে পাচ্ছি। বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, এই যে কম্পিউটেশন হচ্ছে, স্টেট চেঞ্জ হচ্ছে, এগুলো হচ্ছে, বাট আলটিমেটলি যেটা তোমাকে বললাম, যে ব্যাজেসের মধ্যে জিনিসগুলোকে সেগ্রিগেট করানো হয় অ্যান্ড ইনস্ট্যান্টলি আপডেট করা হয় না। আমার এই আলটিমেট ডিফারেন্সিয়েশনগুলো প্রথমে ক্যালকুলেট হচ্ছে, বাট সঙ্গে সঙ্গে আপডেট হচ্ছে না, ইট উইল টেক টাইম। অ্যান্ড আমাদের পার্টিকুলারলি চাংসের মধ্যে যেহেতু ডিভাইড আছে, আমরা কি দেখতে পাচ্ছি, আলটিমেটলি ব্রাউজার বা ডমের মধ্যে কি হচ্ছে, ফাইনাল আপডেশন হচ্ছে। বিহাইন্ড দ্য সিন এগুলো হচ্ছে, বাট আলটিমেটলি ব্রাউজার কি করছে, ফাইনাল আপডেটটা নিচ্ছে। কারেক্ট? এরপরে এখানে আরো কিছু লেখা আছে, যে রিকনসিলিয়েশন কি, যে ফাইন্ডিং দ্য মিনিমাম নাম্বার অফ মডিফিকেশন রিকোয়ার্ড ইজ অ্যান ওএন কিউব কমপ্লেক্সিটি প্রবলেম। এরপরে ওএন কিউব, ইনসেন। প্রবলেম সলভিং তো করেছো আই হোপ। হ্যাঁ। সাধারণত আমরা যদি এন স্কোয়ারে চলে যাই, সেটাকে একটা বেকার সলিউশন বলা হয়। অ্যান্ড ইভেন যখন তুমি ইন্টারভিউস দিতে যাবে, মানে আমি মোস্ট প্রবাবলি দিতে গেছিলাম ফ্র্যাক্টালে দিতে গেছিলাম, ফ্র্যাক্টাল অ্যানালিটিক্সে। সেখানে আমার কোড কম্পাইল হয়ে গেছিলো, অ্যান্ড বাট কোডের যে সলিউশন আসছিল, সেই সলিউশনটা আসছিল ওএন স্কোয়ারে। আমার কোড সাবমিটই হয়নি, কোড সাবমিটই হয়নি। কারণ ওখানে আমাদের এজ কেসেস এর মধ্যে লেখা থাকে না, যে আমাদের ও টু দি মানে ও এন এর মধ্যে সলিউশন আনতে হবে। আমার বেরিয়েছিল ও মানে এন স্কোয়ারে, তো ওই জন্য কোডই আমার সাবমিট হয়নি। এখনো মনে আছে ফ্র্যাক্টাল অ্যানালিসিস যাচ্ছে, তাই একটা ইয়ে হয়েছিল। ঠিক আছে, রিয়াক্ট ইউজেস হিউরিস্টিক দ্যাট কমপ্লেক্সিটি অফ ও এন, কোথায় ও, কোথায় এন কিউব, কোথায় ও এন, কতটা অপটিমাইজড, কতটা অপটিমাইজড। তো যেটা বারবার করে বলি, যে নাম্বারসে কথা বলো, টেকনিক্যাল হও। কত কনসাইজলি দুটো লাইন লিখেছে, জাস্ট দুটো লাইনে আমার একদম আইডিয়া ক্লিয়ার করে দিল। তো এগেন এই যে নিখিল শিন্দে খুব ভালো আর্টিকেল লিখেছে, আমি ওই আর্টিকেলটাকে পড়েছি। অ্যান্ড ইভেন আমি তোমাকেও বলবো যে অফ টাইমে এরকম আর্টিকেল পড়ো, অনেক কিছু শেখা যায় আর্টিকেল থেকে, অনেক কিছু শেখা যায়। কারেক্ট? কারণ আর্টিকেলের মধ্যে লোকেরা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স লেখে। ঠিক আছে, তো এগুলো হয়ে গেছে। এরপরে লাস্ট একটা জিনিস দেখবো, একদম বেশি টাইম দেবো না আর। আমরা এটা তো দেখতে পেলাম যে কি করে আমাদের রিয়াক্ট
এর মধ্যে যে ফাইবার গুলো আছে বা এই জাতীয় জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে, কারেক্ট? বাট আমরা এই জিনিসটা এখনো দেখিনি যে আমাদের অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল ডম আর একটা রিয়েল ওয়ার্ল্ড ডম দেখতে কিরকম হয়, কারেক্ট? এই জিনিসটা আমাদের এখনো দেখা হয়নি। তাহলে জাস্ট একটা ওভারভিউ নিয়ে নিই, জাস্ট আমরা কনসোল করবো, বেশি কিছু করবো না। তো লেটস সি, একটা প্রজেক্টকে আমি রান করিয়ে নিই। কোন প্রজেক্টটাকে রান করানো যায়? app.jsx। ওকে, সো এগেন আমার বিরক্ত লাগে বারবার করে ইয়েটা করতে। সো কি করব? রিয়াক্ট হুকস। ওকে, ডাইরেক্ট আমি এটার ইন্টিগ্রেটেড টার্মিনাল ওপেন করে নেব। অ্যান্ড কি ছিল কমান্ড? npm run start না dev? Dev. ওকে, dev। Start with হুম, নিজেই ভুলে যাই কখন কি লেখা আছে। What the hell is going on, man? 02 project React scripts is not recognized। अरे यार, স্ক্রিপ্ট রেকগনাইজ নয় কেন? কি আমি স্ক্রিপ্ট ডিলিট করে দিয়েছি? সিরিয়াসলি? এলএস? ও আচ্ছা, ওকে। 01 _ এক সেকেন্ড, ইউ স্টেট প্রজেক্ট B1, এটা কোথায় আছে? ও, ওকে ওকে ওকে। চলো, আলটিমেটলি তো পার্টিকুলারলি এটাকে আমরা রান করিয়ে নিয়েছি। এরপরে আমরা নিজের একটা কাস্টম ভার্চুয়াল ডম যেটা হয়, সেই ভার্চুয়াল ডমটাকে ক্রিয়েট করে, মানে ভার্চুয়াল ডমের মধ্যে কোনো একটা এলিমেন্ট, ভার্চুয়াল এলিমেন্ট কিরকম দেখতে হয় আর অ্যাকচুয়াল এলিমেন্ট কিরকম দেখতে হয়, সেই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে? তাহলে লেটস সি, আমরা app.jsx এ যাই। জাস্ট এখানে আমাদের ডিভ রেন্ডার হচ্ছে, কারেক্ট? এখানে আমাদের অ্যাপ কম্পোনেন্ট আছে, অ্যাপ কম্পোনেন্টের বাইরে গিয়ে আমরা একটা নর্মাল ইয়ে করছি, হচ্ছে কনস্ট লেটস সি h1। এটাকে আমরা কি বলে দিচ্ছি, বা এটাকে আমরা বলতে পারি কনস্ট ভার্চুয়াল। আমাদের ভার্চুয়াল কিরকম দেখতে হয়, তাহলে ভার্চুয়ালি আমরা বলে দিচ্ছি h1 কিছু একটা, যে হেই, ঠিক আছে? কনসোল ডট লগ ভার্চুয়ালকে যদি আমরা ইয়ে করি, ওকে, চলো দেখি। এখানে যাব, ইন্সপেক্ট করব, ডিলিট করব, রিফ্রেশ করব। আসছে না? আসছে না কেন ভাই? আসছে না কেন? আসা তো উচিত, আসা তো উচিত, অবভিয়াসলি আসা উচিত। চলো দেখি একটা অন্য এক্সাম্পল নিয়ে। কনস্ট রিয়েল, একটা রিয়েল ডকুমেন্ট কিরকম দেখতে হয় সেটা দেখি। তাহলে ডকুমেন্ট ডট, অ্যাকচুয়ালি আমরা যদি ডমে কোনো এলিমেন্ট ক্রিয়েট করতে চাই তাহলে কি করব? আমাদের কাছে থাকে ক্রিয়েট এলিমেন্ট। কিরকম এলিমেন্ট ক্রিয়েট করবো? ধরো h1 এলিমেন্টটাকেই আমরা ক্রিয়েট করছি। তাহলে কনসোল ডট লগ ভার্চুয়াল করলাম, কনসোল ডট লগ, আরে ইয়ার, কনসোল ডট লগ আমরা করে দেবো ইয়ে, কি যেন বলে বেশ, রিয়েল। ওকে, রান করে যাওয়া উচিত, রান করে যাওয়া উচিত, কেন করছে না ডোন্ট নো। ওকে ওকে,
আই হোপ এই ইউজ এফেক্ট হুকস এসবের জন্য কি, জাস্ট গিভ মি আ সেকেন্ড, আই জাস্ট চেক ইট ওয়ান। আরে यार আমরা কোন অ্যাপ রান করাচ্ছি এইখানে, এইটাকে, আর আমরা লিখছি কোড কোথায়, ন্যাভ বারে। সিলি মিস্টেক্স। কোন অ্যাপটা ছিল জানো, লাস্ট একটা লাস্টেরটা, ওকে। এটার মধ্যে এসআরসি, এসআরসি এর মধ্যে অ্যাপ ডট জেএসএক্স। চলো লিখলাম। একটা আমরা ভার্চুয়াল এলিমেন্ট ক্রিয়েট করেছি, আর একটা আমরা রিয়েল এলিমেন্ট ক্রিয়েট করেছি ইউজিং ডম, যে আমাদের স্ক্রিপ্টস গুলো প্রোভাইড করে, ডম যে এপিআই গুলো প্রোভাইড করে সেটার থ্রু। দুটোর মধ্যে আমরা ডিফারেন্স দেখবো, চলো দেখি। চলে এসছে, রিফ্রেশ করি। তাহলে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে আমার ভার্চুয়াল। তুমি যদি ভার্চুয়ালে দেখো, এবারে সঞ্চারী একটু মনে করো, আমরা যখন কাস্টম রিয়াক্ট বানিয়েছিলাম ঠিক এরকম একটা স্ট্রাকচার ফলো করেছিলাম, যে প্রপস, প্রপসের ভেতরে চিলড্রেন, চিলড্রেনের মধ্যে কি লেখা আছে, হেই। এরকম টাইপ কি, h1। এরকম কিছু কিছু জিনিস আমার কাছে আছে। সিম্বল কি, সিম্বল মনে আছে জাভা স্ক্রিপ্টে আমরা করেছিলাম, যে সিম্বল কি করে, বেসিক্যালি ইউনিকলি এলিমেন্টকে ডিফাইন করার জন্য এই সিম্বলটা ইউজ করা হয়। একদম স্টার্টিং এর দিকে যদি তুমি জাভা স্ক্রিপ্টের ক্লাসেস গুলো মনে করো, তখন ওখানে আমি একটা ডেটা টাইপ করেছিলাম সিম্বল, বলেছিলাম যে সিম্বল খুব একটা ইউজ হয় না, বাট দুটো এলিমেন্টের মধ্যে ইউনিকনেস এস্টাবলিশ করার জন্য আমার কি করা হয়, সিম্বল ক্রিয়েট করা হয়, কারেক্ট। তো এখানে আমাদের ওই প্রিভিয়াস জাভা স্ক্রিপ্টের নলেজটা কাজে লাগছে। এগেন এটা হয়ে গেল আমাদের ভার্চুয়াল ডম। ভার্চুয়াল ডমের মধ্যে যদি তুমি দেখো বেশি কিছু নেই, বেশি কিছু নেই, খুব নর্মাল, খুব লিমিটেড মেথডস আছে। প্রোটোটাইপসও যদি তুমি দেখো খুব নর্মাল আছে, ঠিক আছে। বাট যদি তুমি কম্পেয়ার করো রিয়েল ডমের সাথে, তাহলে রিয়েল ডমের মধ্যে দেখো কত কত এন নাম্বার অফ মেথডস আছে, এন নাম্বার অফ মেথডস আছে। এরপরে সঞ্চারী তুমি আমাকে একটা জিনিস বলো, যে যদি তুমি সবসময় রিয়েল ডমের সাথে কম্পেয়ার করতে, মানে রিয়েল ডমের সাথে ডিল করতে থাকো, তাহলে এত এত জিনিস আছে, এত জিনিসের মধ্যে কম্প্যারিজন, তাহলে অবভিয়াসলি তোমার অ্যাপ্লিকেশন তো স্লো হবেই, অবভিয়াসলি তোমার অ্যাপ্লিকেশন স্লো হবেই, কারণ এখানে এত এত মেথডস আছে, এন নাম্বার অফ মেথড আছে। তুমি যদি প্রোটোটাইপকে এক্সট্যান্ড করো, তাহলে প্রোটোটাইপের মধ্যেও কি আছে, মানে নাই নাই করে আমি মনে করি যে 300 থেকে 400টা মেথডস আছে, কারেক্ট। তাহলে রিয়াক্ট যদি, মানে সরি রিয়াক্ট নয়, পার্টিকুলারলি যদি আমার রিয়াক্ট ইন্ট্রোডিউস না হতো, আর আমার ইউআই আপডেশনে প্রত্যেকবার এই ডমের সাথে আমাকে ডিল করতে হতো, আর ডমের আন্ডারে পড়ছে এতগুলো মেথডস, এতগুলো মেথডসের মধ্যে আমার কম্প্যারিজন চলতো, তাহলে আমার অবভিয়াসলি অ্যাপ্লিকেশন তো স্লো হতোই হতো। বাট ভার্চুয়াল ডম কি করছে, ভার্চুয়াল ডম আমাদের সামনে প্রথম এই আইডিয়াটা দিচ্ছে যে ভাই এত কিছু দরকারই নেই, খুব লিমিটেড প্রপার্টি দিয়ে আমরা কি করতে পারি, কম্পেয়ার করতে পারি। তাহলে ভার্চুয়াল ডমের কাছে দেখো যে প্রপার্টিস গুলো আছে, সেই প্রপার্টিস গুলো খুব লিমিটেড। তাহলে এখান থেকে আমরা কি দেখে নিতে পারলাম, এখান থেকে আমরা দেখে নিতে পারলাম যে অ্যাকচুয়াল ডমের মধ্যে কত বেশি প্রপার্টি থাকে, আর রিয়াক্ট যে ভার্চুয়াল ডমটা ক্রিয়েট করছে সেখানে কি থাকছে না, আননেসেসারি এক্সট্রা প্রপার্টিস থাকছে না, কারেক্ট। সেই জন্য রিয়াক্ট নিজের থেকেই খুব একটা অপটিমাইজ। আরো বেটার এক্সপ্লেনেশন কি করে বুঝতে পারবে, সিআর এর মধ্যে আমরা কি দেখেছিলাম, আননেসেসারি রিয়াক্ট স্ক্রিপ্টস চলে আসছিল, আননেসেসারি ডিপেন্ডেন্সিতে আরো কিছু জিনিস চলে আসছিল। বাট যখন আমরা ভিট ইউজ করলাম, ভিট কি করলো, ভিট বলে যে আরে ভাই এসবের ইন্টারনালি ইনজেকশনের কোনো দরকারই নেই। একটা জিনিস পড়েছিলাম না, যে জাভা স্ক্রিপ্ট ইনজেকশন, যে ইন্টারনালি কি করছে, স্ক্রিপ্ট গুলোকে ইনজেক্ট করা হচ্ছে, কে করছে, রিয়াক্ট স্ক্রিপ্ট করছে, রিয়াক্ট স্ক্রিপ্ট ইন্টারনালি ডাউনলোড হচ্ছে। তো ভিট কি করলো, ভিট বললো যে ভাই সময় লাগছে, সিআরএ তে এই জিনিসটা অপটিমাইজ নয়, আমরা কি করবো, আমরা নর্মাল ক্লাসিক এইচটিএমএল এ যেরকম করে আমরা স্ক্রিপ্ট লিখি, যে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট এসআরসি মেন স্ক্রিপ্ট ডট মানে জেএস সামথিং কিছু, এই একটা লাইন লিখে আমরা কেন আননেসেসারি প্যাকেজ ইনস্টল করাবো, এই একটা লাইনই তো আমরা লিখি, তো থাক না। তো যদি মেন ডট জেএসএক্স আমরা দেখতাম, মানে সরি ভিটের থ্রু যখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম, তখন আমরা কি দেখতে পেতাম, যে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে এরা এটা করে রেখেছে, বাট এটাই যদি আমাদের সিআরএ করে, তাহলে সিআর এর মধ্যে আমরা কি দেখতে পেতাম, যে এখানে এরকম কোনো জিনিস নেই, এখানে এরকম কোনো জিনিস নেই, এখানে কি করা হয়, এখানে এই জিনিসগুলোকে ইনস্টল করানো হয়, এই যে রিয়াক্ট স্ক্রিপ্ট, যেই রিয়াক্ট স্ক্রিপ্টগুলো কি করে, ইন্টারনালি পরে ইনজেক্ট করে আমাদের স্ক্রিপ্ট ট্যাগকে, তার মানে এখানে একটা এক্সট্রা ডিপেন্ডেন্সি যাচ্ছে। এরপরে এখানেই তুমি বুঝতে পেরে যাবে যে ডিপেন্ডেন্সিজ অ্যাড হওয়ার জন্য, আননেসেসারি ডিপেন্ডেন্সি অ্যাড হওয়ার জন্য আমার যে এন্টায়ার অ্যাপ্লিকেশন, সেই এন্টায়ার অ্যাপ্লিকেশনটা কতটা স্লো হয়ে যাচ্ছে, কারেক্ট।
হ্যাঁ স্যার। তাহলে এইভাবেই অ্যাকচুয়ালি জিনিসগুলোকে ভাবা হয়। এই যে ওয়েব ভাইটালস वगैरह এগুলো ভিটের মধ্যে নেই, দরকার নেই। যদি কারো দরকার লাগে সে এক্সটার্নালি ইনস্টল করে নেবে, এনপিএম এর কাছে আছে নোট প্যাকেজ ম্যানেজার। তো দিস ইজ ওভারঅল আইডিয়া অফ ভার্চুয়াল ডম রিকনসিলিয়েশন, ডিফিনিং অ্যালগোরিদম, ফাইবার অপটিমাইজেশন, আরো 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 অনেক কিছু। অ্যাকচুয়াল ডমের মধ্যে কিরকম এলিমেন্ট ক্রিয়েট হয়, ভার্চুয়াল ডমে কিরকম এলিমেন্ট ক্রিয়েট হয়, জাস্ট একটা ছোট এক্সাম্পল নিলাম। বাট আই হোপ তুমি আজকের ক্লাস থেকে অনেক জিনিস শিখলে। কারেক্ট? হ্যাঁ স্যার। সো দ্যাটস ইট ফর টুডে। আমি রেকর্ডিং অফ করি।